আচ্ছা, তোমাদের ক্লাস 11-এর আমরা শুরু করবো আজকের প্রথম ক্লাস হলো 11 শুরু করছি আমরা, তাই তো? ক্লাস 11 শুরু করছি আমরা। কি দিয়ে শুরু করছি? ভেক্টর। চ্যাপ্টারের নাম ভেক্টর। ভেক্টর কি? ভেক্টর একটা ভৌত রাশি। ভৌত রাশি, ভৌত রাশি কাকে বলে বল? ভেক্টরটা ভৌত রাশি। ভৌত রাশি কাকে বলে বলো? আগে জানতে হবে, তোমাকে বুঝতে হবে ভৌত রাশিটা কি। ভৌত রাশি মানে কি? তোমরা 9-এ পড়েছো তো এগুলো। ভৌত রাশি মানে পরিমাপ যোগ্য, খাতা বের করো সবাই, খাতা পেন বের করো সবাই। পরিমাপ যোগ্য যে কোনো, আমি যা লিখবো তোমরা সব করবে, যেভাবে করব সেভাবে করবে, ঠিক আছে? পরিমাপ যোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয় হলো ভৌত রাশি। ভৌত রাশি মানে কি বললাম? পরিমাপ যোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয় হলো ভৌত রাশি, রাইট? কোনগুলো ভৌত রাশি? জল কি ভৌত রাশি? জল কি ভৌত রাশি? বা জল কি ভৌত রাশি? বা বই কি ভৌত রাশি? বলছে বই বা জল এগুলো ভৌত রাশি নয়। ভৌত রাশি হচ্ছে জলের ভর, জলের যেটা মাপতে পারছি আমরা, জলকে মাপতে পারি না আমরা। ভৌত রাশি কাকে বলবো আমরা? পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয় হলো ভৌত রাশি। আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেগুলো ভৌত রাশি। যেমন আমি প্রশ্ন পড়লো পরীক্ষায়, জল কি ভৌত রাশি? না, জল ভৌত রাশি নয়। জল পরিমাপ করতে পারি না আমরা। জলের কি পরিমাপ করতে পারি? জলের ভর পরিমাপ করতে পারি, জলের আয়তন পরিমাপ করতে পারি, কি জলের ওজন পরিমাপ করতে পারি আমরা, কি পরিমাপ করতে পারি না? ওজন মাপা হয় কি দ্বারা? স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। ভর মাপা হয় কি দ্বারা? তুলা যন্ত্রের সাহায্যে। আয়তন মাপা কি হয়? জলের আয়তন মাপক কি দ্বারা? মাত্র মাপক চোঙ দ্বারা। আয়তন মাপক চোঙ দ্বারা। বইও একটা ভৌত রাশি নয়। বইয়ের যেগুলো পরিমাপ করতে পারবো সেগুলো ভৌত রাশি। একটা বইয়ের কি পরিমাপ করতে পারি আমরা? বইয়ের ভরটা পরিমাপ করতে পারবো। বইয়ের ভর, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এগুলো ভৌত রাশি। ওজন, যে দৈর্ঘ্য স্কেল দিয়ে মাপি আমরা, দৈর্ঘ্য। উচ্চতা কি দিয়ে মাপি? সেই স্কেল দিয়ে মাপি। প্রস্থ কি দিয়ে মাপি? এই বড়টা দৈর্ঘ্য, ছোটটা প্রস্থ, আর এইটা উচ্চতা। এইগুলো পরিমাপ করতে পারি আমরা। এইগুলো হচ্ছে ভৌত রাশি, বুঝেছে? বলছে ভৌত রাশি দুই প্রকার আমরা জানি আমরা। ভৌত রাশি ক প্রকার? দুই প্রকার। কি কি? স্কেলার রাশি আর ভেক্টর রাশি। আমরা আমাদের টপিকে শুধু এখন পড়বো কোনটা? ভেক্টরটা পড়বো। ভেক্টর রাশি সম্বন্ধে পড়া হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের, তোমাদের ক্লাস 11 এর জন্য ভেক্টর রাশি, ভেক্টর রাশিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুরো ফিজিক্সের ভিত দাঁড়িয়ে আছে ভেক্টর রাশির উপর। সব জায়গায় ভেক্টর পড়ে লাগবে, যে কোনো চ্যাপ্টারে ভেক্টর আসবে, কনসেপ্ট আসবে। আর তার জন্য তোমাদের ভেক্টর রাশিটা ভালো করে শিখতে হবে। বুঝতে পারছো তোমরা? ক্লিয়ার? বলছে ভৌত রাশি দুই প্রকার। লিখতে থাক, লিখতে থাক। ভৌত রাশি দুই প্রকার। কোন ভৌত রাশিকে প্রকাশ করা হয় কিভাবে? দেখো, বলছে ভৌত রাশি সমান, এটা হচ্ছে ভৌত রাশিকে প্রকাশ করা হয় কিভাবে? কোনো ভৌত রাশি সমান n ইন্টু ইউ। কোন ভৌত রাশিকে প্রকাশ করা হয় কিভাবে? n ইন্টু ইউ দ্বারা। n মানে কি? n মানে কি? n মানে হচ্ছে সংখ্যা মান। সব লেখো, এগুলো এগুলো লেখো। n মানে হচ্ছে সংখ্যা মান, ইউ মানে হচ্ছে একক বা ইউনিট। এগুলো পুরোপুরি তোমাদের নিউ লাগবে, লাগতে পারে। এগুলো পুরোপুরি তোমাদের নিউ লাগতে পারে। না বুঝতে পারলে আমাকে বলবে। কি বলছি বারবার? না বুঝতে পারলে আমাকে বলবে। ভৌত রাশিকে প্রকাশ করা হয় সংখ্যা মান আর তার একক দ্বারা। যেমন ভর, ভর একটা ভৌত রাশি। ভর কি? ভৌত রাশি তো কি বললাম? ভর যেগুলো পরিমাপ করা যায় সেগুলো ভৌত রাশি। জল ভৌত রাশি নয়। জলের ভর ভৌত রাশি, জলের আয়তন ভৌত রাশি, জলের ওজন ভৌত রাশি, বইটার দৈর্ঘ্য ভৌত রাশি, বইটার ভর ভৌত রাশি, বইটার প্রস্থ ভৌত রাশি, বইটার উচ্চতা ভৌত রাশি। একটা গাড়ি যাচ্ছে,
সরণ ভৌত রাশি, বেগ ভৌত রাশি, মন্দন ভৌত রাশি, ত্বরণ ভৌত রাশি, ঠিক আছে? এগুলো ভৌত রাশি, এগুলোকে পরিমাপ করতে পারি আমরা। যেমন ভর পরিমাপ করতে পারি। তুমি দোকানে গিয়ে বললে 5 কেজি আলু দাও, কি দাও? 5 কেজি আলু। তুমি লেখো 5 কেজি, লেখো এরকম। বা তোমার জ্বর হয়েছে, জ্বর হয়েছে, যা লিখছি যেমন হবে লিখছি তেমন হবে কর। ভালো কথা বলছি, খাতা সুন্দর করে যেমন হবে করছি তেমন হবে কর। জ্বর হয়েছে তোমার, বললো ডাক্তার বললো 104 ডিগ্রি ফারেনহাইট হয়েছে জ্বর, 104 ডিগ্রি ফারেনহাইট জ্বর হয়েছে। এখানটা এই 5টা কি, 104 ডিগ্রিটা কি? মানে এই 104 5 ডিগ্রি, 5টা কি? সংখ্যা মান। কেজিটা কি? একক। বলছি একটা ভৌত রাশিকে আমরা প্রকাশ করি কিভাবে? মান, সে ভৌত রাশির মান লেখা হবে, সঙ্গে লেখা হবে তার কি? একক। একটা ভৌত রাশিকে প্রকাশ করা হয় এইভাবে। এটা কি? মান। এগুলো কি? মান মানে ইউ এন। এটা কি? ফারেনহাইটটা কি এখানটায়? একক বা ইউনিট। জানো এগুলো তোমরা? একক। ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে তো নাকি? কনসেপ্ট ক্লিয়ার? হচ্ছে ভৌত রাশি, ভেক্টর রাশি পড়ছি আমরা। আমি আরেকবার বলে দিচ্ছি লাস্ট বার পরে। আমরা পড়ছি এখন ভেক্টর রাশি, ক্লাস 11 এর ফার্স্ট টপিক, ফার্স্ট চ্যাপ্টার। আমরা ভেক্টর দিয়ে শুরু করছি। ভেক্টর একটা কি? ভৌত রাশি। ভৌত রাশি কাকে বলবো? যে সমস্ত প্রাকৃতিক বিষয়কে আমরা পরিমাপ করতে পারি তাদেরকে বলা হচ্ছে ভৌত রাশি, ঠিক আছে? যেমন কি? ভর, আয়তন, ওজন, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আয়তন, বেগ, ত্বরণ, মন্দন, সরণ, এগুলো সব ভৌত রাশির মধ্যে পড়ে। ভৌত রাশি দুই প্রকার, স্কেলার রাশি আর ভেক্টর রাশি, ঠিক আছে? আর ভৌত রাশিকে প্রকাশ করা হয় কিভাবে? তার সংখ্যা মান লেখা হয়, তার একক লেখা হয়। যেমন ভর যদি একটা ভৌত রাশি হয়, ভর তো অবশ্যই ভৌত রাশি। এটা কি? 5 কেজি। দোকানে গিয়ে বললে তুমি 5 কেজি আলু দাও, এখানে 5টা হচ্ছে মান, কেজিটা হচ্ছে একক। ক্লিয়ার? লিখে ফেলো এটা। এগুলো সব স্কেলার রাশি। এগুলোকে প্রকাশ করার জন্য কি লাগে? মালটা কই বলতো? সেমালটা কই? সেমালটা কই আমার? যে সমস্ত ভৌত রাশিকে প্রকাশ করার জন্য, সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান আর একক লাগে। যেমন ভর, উষ্ণতা, দূরত্ব, দ্রুতি, সময়, এগুলো হচ্ছে সব স্কেলার রাশি। যেমন যেটা বললাম একটু আগে, বস্তুটার ভর কত? 5 কেজি। শুধুমাত্র এই 5 আর কেজি দ্বারা, মান আর একক দ্বারা আমরা ভর রাশিটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করছি। কি বলছি বোঝা যাচ্ছে? কি বলছি বুঝতে পারছো? বুঝতে পারছো? আমরা বলছি ভর 5 কেজি, এই 5 মানে মান, কেজি মানে কি? এই দুটো দ্বারা আমরা ভরটাকে কমপ্লিটলি প্রকাশ করতে পারছি বা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছি। বোঝা যাচ্ছে? আর কিছু দরকার এতে? ভরকে প্রকাশ করার জন্য আর কিছু দরকার? দিকের দরকার? অভিমুখ লাগে? ভরের আবার অভিমুখ কিসের? অভিমুখ লাগে না, এর শুধু লাগে মান আর একক, সম্পূর্ণভাবে প্রকাশ করা যায়, ঠিক আছে? 3 নম্বর শর্ত কি? 3 নম্বর শর্ত কি? মান লাগবে, একক লাগবে, আর কি লাগবে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য? বলছে এরা কারা? স্কেলার রাশিরা। যারা স্কেলার রাশি তারা সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলে। সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলে। সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলে। স্কেলার রাশি কি করে? সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলে। কিরকম স্যার সাধারণ বীজগণিতের নিয়ম? কি রে? তোমার বাড়িতে 5 কেজি আলু আছে, তুমি আরো 7 কেজি আলু নিয়ে এলে, তাহলে টোটাল আলু কত ছিল? 5 কেজি আলু। বাড়িতে তুমি আরো 7 কেজি আলু কিনে আনলে, তাহলে টোটাল এটা যোগ করলে কি পাবো? 12 কেজি আলু। এইটাই সাধারণ বীজগণিতের নিয়ম। এটাই কি? সাধারণ বীজগণিতের নিয়ম। ক্লিয়ার? ক্লিয়ার? ইজি লাগছে? হ্যাঁ ইজি লাগবে। দাঁড়া, সবাই তো শুরু, সবাই তো শুরু। সুন্দরভাবে হচ্ছে ভিডিওটা। চলো আমাদের একটা ব্যাচের নাম দেবো, এই ব্যাচটার নাম, ঠিক আছে? অনলাইন ব্যাচে হবে এটা, ঠিক আছে? দেখা যাক কি দেওয়া যায়। ক্লিয়ার হয়েছে? সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলে কারা? স্কেলার রাশিরা।
তাহলে এবার আমরা এদিকে আসি, এবার কোন দিকে আসি, এদিকে আসি। হ্যাঁ, বলছে যে সমস্ত ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য, যে সমস্ত ভৌত রাশিকে সম্পূর্ণরূপে, লেখা বোঝা যাচ্ছে চলো, সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য কি কি প্রয়োজন? মান তো লাগবেই, মান তো থাকতে হবে, প্রকাশ করার জন্য মান তো লাগবে, দরকার হবে। আর কি লাগবে? একক তো লাগবেই, মান, একক, এগুলো তো লাগবেই। আর কি লাগবে? 3 নম্বর লাগবে অভিমুখ বা দিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অভিমুখ বা দিক লাগবে। যে সমস্ত ভৌত রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মানও লাগবে, এককও লাগবে, অভিমুখও লাগবে, তাদের বলবো আমরা কি? ভেক্টর রাশি। ক্লিয়ার হয়েছে? কি বলছো বলো আমাকে। দেখো, উদাহরণ না দিলে বুঝতে পারবে না। উদাহরণ, কিছু ভেক্টর রাশির উদাহরণ দিচ্ছি আমি। এদেরকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য এই সরণকে বা বেগকে, ত্বরণকে, ভরবেগকে, বলকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য সব পড়া লাগবে, মানও লাগবে, এককও লাগবে, অভিমুখ লাগবে। স্যার কিরকম? স্যার বেগ, ভাবো বেগ, বেগকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য কি লাগবে? মানও লাগবে, অভিমুখও লাগবে, আর এককও লাগবে, তাই তো? তাই তো। ভাবো একটা গাড়ি মনে করে যাচ্ছে এরকম, বেগ দিয়ে বোঝাচ্ছি আমি। হ্যাঁ, বেগ কেন ভেক্টর রাশি? বেগ কেন? অভিমুখ কেন প্রয়োজন হচ্ছে? অভিমুখ কিভাবে লাগছে? একটা গাড়ি যাচ্ছে, বেগ কত তার? 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? এটা ওয়েস্ট, এটা ইস্ট বলতে হবে। কোন দিকে যাচ্ছে এটা? বেগের অভিমুখ কোন দিকে? এটা ইস্টের দিকে। বোঝা যাচ্ছে কি বলছি? বা ভাবো একজন ব্যক্তি হেঁটে, ববিতা, আর তোর নাম কি? আমাদের সোমনাথ কি করলো? সোজা গেল এরকম, এটা সরণ। সোজা গেল এরকম, এটা সরণ মানে কি? তুমি এখান থেকে শুরু করে যাত্রা শুরু করে এখানে এসছো, এটা সরণ। এটা প্রাথমিক অবস্থান, এটা অন্তিম অবস্থান, এদের মধ্যে দূরত্ব হচ্ছে সরণ। মানে এটা সরণ, এটা সরণ, এটা। তাহলে এখানে সরণ কি হবে? 5 মিটার টিটার কিছু একটা হবে সরণ মানে 5 মিটার টিটার কিছু একটা হবে। এটা অভিমুখটা কোন দিকে? এদিক থেকে এদিকে, বা বলতে পারো পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। সরণের অভিমুখ কোন দিকে? এখানটায় পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। বোঝা যাচ্ছে নাকি? না বুঝতে পারছো না? এগুলো এইভাবে এটা অভিমুখটা বোঝাচ্ছে। এটা অভিমুখ কেন প্রয়োজন হচ্ছে, বুঝতে পারছো কি বলছি? অভিমুখটা কোন দিকে হয়? অভিমুখের ফিল্ডটা আসছে তো, মান তো বোঝা গেল 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, মান আর একক। আরো কি বলছি? অভিমুখও লাগবে। মানে কি? অভিমুখটা কোন দিকে? বোঝা যাচ্ছে তো অভিমুখটা কি? যে গাড়ি যাচ্ছে এদিক দিয়ে, এদিক থেকে এদিকে, মান এটা, একক এটা, অভিমুখ আবার এদিকে। বোঝা যাচ্ছে? বলছি 4 নম্বর কন্ডিশন, শুধু 3 নম্বর কন্ডিশন নয়, 3টে কন্ডিশন না, আরো কন্ডিশন লাগবে। ভেক্টর রাশি হতে গেলে আরো একটা কন্ডিশন লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কন্ডিশন। 4 নম্বর কন্ডিশন কি? ভেক্টর রাশি হতে গেলে যেটা অবশ্যই হতে হবে, যেটা অবশ্যই মানতে হবে সেই রাশিকে, অবশ্যই মানতে হবে সেই রাশিকে। একটা রাশি ভেক্টর রাশি হতে হলে তাকে অবশ্যই এই কন্ডিশন মানতে হবে। কি করবে এরা কি করবে? ভেক্টর যোগের নিয়ম মেনে চলবে। কোন যোগের? এরা ভেক্টর যোগের নিয়ম মানবে। ভেক্টর যোগের নিয়ম মেনে চলবে। ভেক্টর যোগের নিয়ম না মানলে দেখা যাবে কোনো ভৌত রাশির মান আছে, একক আছে, অভিমুখও আছে, কিন্তু ভেক্টর যোগের নিয়ম মানছে না, তাহলে সেটা ভেক্টর রাশি নয়। কি বলছি বুঝতে পেরেছো? এমন কিছু ভৌত রাশি আছে, দেখাবো একটু পরে, তাদের মান আছে, একক আছে, অভিমুখও আছে, কিন্তু সেটা ভেক্টর রাশি নয়। কারণ সেটা কি মানে না? ভেক্টর যোগের নিয়ম মানে না। ভেক্টর যোগের নিয়ম মানে না। আচ্ছা, আমি নাহলে ভেক্টর যোগের নিয়মটা কিভাবে হয় বলে দেখাচ্ছি। এমনি যোগ তো বুঝতে পেরেছো কেমন হয়? 2 + 2 4, 5 + 7 12, 1 + 2 3, 2 + 2 4, 3 + 3 6, এগুলো হচ্ছে সাধারণ যোগ। ভেক্টর যোগ আলাদা জিনিস, ঠিক আছে? দেখাচ্ছি, তুলে ফেলা এটা, ভেক্টর যোগ দেখাচ্ছি।
ভেক্টর যোগ কেমন হয় জাস্ট আইডিয়া দেবো একটু। হ্যাঁ, জাস্ট ভেক্টর যোগটা কি? ভেক্টর যোগ বলতে কি বোঝো? নরমাল যোগ কি ছিল? নরমাল অ্যাডিশন কি ছিল? অ্যাডিশন। নরমাল যোগ বা নরমাল অ্যাডিশন কি ছিল? 5 + 2 কত হবে? সবসময় 7 হবে। সাধারণ যোগের ক্ষেত্রে 5 + 2 সবসময় কত হবে? বা 4 + 3 সবসময় 7। কিন্তু বলা হচ্ছে ভেক্টর যোগের ক্ষেত্রে এমনটা হয় না। ভেক্টর যোগের ক্ষেত্রে এমনটা হয় না। কি হয় ভাবো, ভেক্টর যোগ মানে তো ভেক্টর যোগ মানে দুটি ভেক্টর রাশির যোগ, তাই তো? ভাবো তুমি প্রথমে গেছো এরকম, তুমি প্রথমে গেছো সোমনাথ, গেছে 4 মিটার প্রথমে, তারপর আরো গেছে 3 মিটার গেছে, তাই তো? তাহলে এখানে ভেক্টর রাশি কোনটা? সরণ। এখানে ভেক্টর রাশিটা কোনটা? সরণ। কত? এখান থেকে শুরু হবে। এটা কি প্রাথমিক অবস্থান, এটা কি, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। হ্যাঁ, এদের মধ্যে সরলরৈখিক দূরত্ব হচ্ছে সরণ, এদের মধ্যে সরলরৈখিক দূরত্ব হচ্ছে সরণ। ক্লিয়ার? এখানে সরণ কত? 4 + 3 কত? 7। সরণটা এখানে ভেক্টর রাশি, এটা কি? এটা অ্যারো দিতে হয়। কি দিতে হয়? এটা অ্যারো, এটা ভেক্টর চিহ্ন। এটা কি চিহ্ন? সরণ ভেক্টর। এগুলো সব ভেক্টর। হ্যাঁ, কত হলো? 7 হলো। 7 হবে না? 7 হ্যাঁ দিতে পারো। 7 এটাও একটা ভেক্টর আসবে। 7 হলো। এটা 7 হচ্ছে। এবার ভাবো তুমি আবার কি করেছো, গেছো কিরকম, এখান থেকে যাত্রা শুরু করেছো ইনিশিয়াল, এটা এখানে এসছো, আসার পর তুমি আবার 4 মিটার আসার পর তুমি আবার কি করলে, 3 মিটার চলে এলো। তাহলে এখানে সরণ কোনটা? এটা হচ্ছে কি ইনিশিয়াল পয়েন্ট। ফাইনাল পয়েন্ট কোনটা? এখানে গেছে, এখানে এসছে, তারপর আবার ফিরে এসছে, কত মিটার ফিরে এসছে। তাহলে এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা সরি এটা ফাইনাল পয়েন্ট। তাহলে এইটা তাহলে সরণ কোনটা? এখানে বাদ না, এটা সরণ অ্যাডিশন হচ্ছে, ভেক্টর যোগ হয়ে গেল। এগুলো বিয়োগ না, কিন্তু এগুলো বিয়োগ না, এটা ভেক্টর যোগ। এখানে সরণ ভেক্টর সমান কি হবে? 4 প্লাস যোগ, এটা যোগ, এগুলো যোগ, ভেক্টর যোগ। এর যোগ কত? 1। এটা ভেক্টর যোগ, এগুলো ভেক্টর যোগ। কেন হচ্ছে পরে বল জানাচ্ছি আমি। হ্যাঁ, এটা একটা ভেক্টর রাশি। দেখো এই যে সরণ হচ্ছে, এটা প্রথমে গেছে 4 মিটার, আবার ঘুরে আসছে 3 মিটার। তাহলে সরণ কোনটা? এইটা থেকে এটা দূরত্ব, এটা প্রাথমিক অবস্থান, এটা অন্তিম অবস্থান, তার মাঝে দূরত্ব এটা। হ্যাঁ, এটা সরণ। এটা কত? কত হচ্ছে? 1 হলো। এখানটা দুটো ভেক্টরের যোগফল হলো 1। এখানটা সেই দুটো ভেক্টরের যোগফল হচ্ছে কত? 7। তারপর বলছি ভাবো আরেকটা, এটা কেস 1, এটা মনে করো। ভাবো এটা কেস 1, এটা কেস 2, ঠিক আছে? বিশ্বকল্প বা সিন 1 বলতে পারো। হ্যাঁ, সিন 3 বা কেস 3 কি বলছে আবার ভাবো। তুমি প্রথমে গেছো 4 মিটার এরকম ইস্টে গেছো, যাওয়ার পর তুমি আবার নর্থে গেছো 3 মিটার। প্রথমে গেছো কত মিটার? 4 মিটার, তারপর 3 নর্থে গেছো কত? 3 মিটার। তাহলে এখানে সরণ কোনটা হবে? এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এটা কত? ফাইনাল পয়েন্ট। তাহলে এখানে সরণ কোনটা রে? অতিভুজটা সাবাস, যেটা অতিভুজটা এখানে সরণ, এটা সরণ। তাহলে এটা এখানে সরণ কি হবে? এখানে অতিভুজ বের করার সূত্র কি? এখানে সরণটা কি হয়? সেই পিথাগোরাসের উপপাদ্য মনে আছে? এটা কি অতিভুজ? সরণটাই কি এখানটায়? সরণটাই এখানটায়। এখানটা ছিল প্রাথমিক অবস্থান, সোজা গেছে এরকম, তারপর উত্তর দিকে গেছে আবার। তাই এটা প্রাথমিক অবস্থান, এটা অন্তিম অবস্থান, তাদের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব হচ্ছে সরণ। তার মানে এখানে অতিভুজটাই সরণ, রাইট? অতিভুজ বের করার সূত্র কি ছিল? এটা কি লম্ব, এটা কি ভূমি। অতিভুজ সমান √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা অতিভুজের স্কয়ার সমান লম্বের স্কয়ার প্লাস পিথাগোরাসের উপপাদ্য। মনে আছে না? পাইথাগোরাস থিওরেম জানো না? লেখাবো পিথাগোরাসের উপপাদ্য, তাহলে লেখা ছিল। পিথাগোরাসের উপপাদ্য কি হয়? অতিভুজের স্কয়ার সমান লম্বের স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজের মান কত হবে, বা সরণের মান কি হবে? √, অতিভুজের স্কয়ার প্লাস 3 স্কয়ার। এটা যোগ, এটাও ভেক্টর যোগ। এগুলো তাহলে কত হচ্ছে এখানে? ভেক্টর কত হচ্ছে? কত? 16 আর 9 25, √25 কত হয়? 5 মিটার। তাহলে এখানে 5 হচ্ছে। দেখো একটা দুটো ভেক্টর যোগের
যখন দুটো ভেক্টরকে যোগ করছি তার মান যা খুশি হচ্ছে। কিভাবে যোগ করছি তার উপর ডিপেন্ড করছে। কি করছি, দুটো ভেক্টরকে যোগ করলে কখনো হচ্ছে 7, এই 4 আর 3 ভেক্টর, এই দুটো সরল দুটো ভেক্টর, এই দুটো ভেক্টরকে যোগ করছি, কত পেলাম 7। ওই দুটো ভেক্টরকে আবার যোগ করছি, কত পেলাম, আবার এই দুটো ভেক্টরকে অন্যভাবে যোগ করছি, এখন কত পেলাম। এটা হচ্ছে কেন, এরকম হচ্ছে কেন? এটা হচ্ছে ভেক্টর যোগ, এটাই হচ্ছে নরমাল যোগ না, এটা ভেক্টর যোগ। নরমাল যোগ হলে এই দুটো যোগফল সবসময় 7 হবে। ভেক্টর যোগ হলে 4 আর 3 এর যোগফল 1 থেকে 7 এর মধ্যে যা খুশি হতে পারে। 1 থেকে 4 এর মধ্যে যা খুশি হতে, 4.5 হতে পারে, 5ও হতে পারে, এই তো 5 হয়েছে দেখো। 1 থেকে 7 এর মধ্যে যা খুশি হতে পারে। ক্লিয়ার? কেন হচ্ছে এটা তুমি দেখো, এখানে দুটো ভেক্টরের মধ্যে কোণ কত, এখানে দুটো ভেক্টরের মধ্যে কোণ কত, এই যে একটা ভেক্টর, না এই দুটো ভেক্টরের মধ্যে 180 না, এইরকম আছে, একটা ভেক্টর অভিমুখের দিকে এরকম এরকম, তাই তো? অভিমুখ একই দিকে হলে এদের মধ্যে কোণ হয় 0 ডিগ্রি, না 0 ডিগ্রি হয়। হ্যাঁ, এটা কত, এইটা তো, এইটা মানে কি সমান্তরাল লেখা তো অ্যাকচুয়ালি, এটা এরকম ভাবো, এটাকে এখানে নিচে চলে আসছে, এদের মধ্যে কোণ কত, 0। দুটো এখানে দুটো ভেক্টরের মধ্যে কোণ একই অভিমুখে আছে, দুটো ভেক্টর কি আছে, একটা একই অভিমুখে আছে, তাহলে এদের মধ্যে কোণ 0 ডিগ্রি। এটা যখন 0 ডিগ্রি তখন তাদের যোগফল কত হচ্ছে, এটায় 7। এবার এখানে কত ডিগ্রি কোণ দেখ দেখি, থিটা, থিটা, এগুলো থিটা মানে কোণ, কোণ কোণ বার করে বোঝার চেষ্টা করো, এগুলো কোণ বলছি। যখন কোণ 0 ডিগ্রি তখন 7, যখন কোণ এদের মধ্যে কোণ কত, এবার কোণ কত, মানে একটা ভেক্টরের অভিমুখ এদিকে আর একটা ভেক্টরের অভিমুখ উল্টো দিকে, তাহলে এদের মধ্যে কোণ কত, 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা মানে এরকম লেখা যায় এটাকে, এটা এইদিকে হলো, এটা এইদিকে, এরকম মাঝের কোণ কত হয়, দুটো ভেক্টরের মধ্যে কোণ, কোণ বের করা শেখাবো একটু পরে, কোণ বের করা শেখাবো, কত হবে এটা 180 ডিগ্রি। এখানে দুটো ভেক্টরের মধ্যে কোণ কত দেখেই বুঝতে পারছো, এটা 90 ডিগ্রি কোণ, এই জন্য তো পিথাগোরাসের উপপাদ্য লাগছে। তাহলে এখানে কোণের পার্থক্য থাকার জন্য, কোণের পার্থক্য থাকার জন্য, কোণের দুটো ভেক্টরের মধ্যে যদি কোণের পার্থক্য হয় তাদের যোগফল তাহলে পাল্টাচ্ছে, তাদের যোগ পাল্টে যাচ্ছে। এই ধরনের যোগকে বলা হয় ভেক্টর যোগ। কি বলা হচ্ছে, এই ধরনের যোগকে বলা হয় ভেক্টর যোগ। মানে ভেক্টর যোগের কিছু নিয়ম আছে, তোমাদের চ্যাপ্টারে ভেক্টর যোগের কিছু নিয়ম আছে, সেগুলো আমরা শিখবো পরে। কি কি নিয়ম আছে, ভেক্টর যোগের নিয়ম লিখে রাখো, তাহলে পরে শিখবো আমরা ভেক্টর যোগের নিয়ম। তাহলে এইগুলো, এই দেখো দুটো, বুঝতে পারছো এটা তো, কেন মান আলাদা আলাদা আসছে, দুটো ভেক্টর রাশির যোগফল কেন আলাদা আলাদা আসছে, কেন আলাদা আলাদা আসছে, তাদের মধ্যে কি পার্থক্য হওয়ার জন্য, কোণের পার্থক্য হওয়ার জন্য। এই ধরনের যোগ হচ্ছে ভেক্টর যোগ। এই ভেক্টর যোগের 3টি নিয়ম আছে, 3টি নিয়ম রয়েছে। 1 নম্বর নিয়ম ত্রিভুজ সূত্র, আর 3টি সূত্র রয়েছে, ত্রিভুজ সূত্র, ঠিক আছে, ত্রিভুজ সূত্র। 2 নম্বর সামান্তরিকের সূত্র, দেখো বইতে সব আছে এগুলো, সামান্তরিকের সূত্র। 3 নম্বর বহুভুজ সূত্র, পলিগ্যান ল, পলিগ্যান ল বা সামান্তরিকের সূত্র, ঠিক আছে, এগুলো পড়া হবে একটু পরে। ভেক্টরকে প্রকাশ করার পদ্ধতি, একটা ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা হয়, একটা ভেক্টর রাশিকে আমরা কিভাবে দেখাবো বা প্রকাশ করব। দেখো এইটা একটা দাগ, একটা অ্যারো চিহ্ন, এটা কি চিহ্ন, অ্যারো দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা, অ্যারো দ্বারা, ঠিক আছে, অ্যারো দ্বারা প্রকাশ করা হয়। একটা ভেক্টরকে প্রকাশ করা হয় অ্যারো দ্বারা। বলছি এটাকে বলা হয় টেল, টেল মানে বোঝো কিছু, লেজ, টেল মানে লেজ, এটা হচ্ছে ভেক্টরের লেজ। আর এটা যেখানে তীর চিহ্ন তো আছে, এটা হচ্ছে হেড, ভেক্টরের মাথা, মস্তক, টেল আর হেড বলা হয়। একটা ভেক্টর রাশিকে প্রকাশ করা হয় অ্যারো দ্বারা, যার এই পিছনের অংশটা বলা হয় টেল, এই অংশটা বলা হয় হেড। বলছে এই রেখাটার দৈর্ঘ্য, এই রেখাটার দৈর্ঘ্য, এই রেখাটার দৈর্ঘ্য ভেক্টর রাশিটার মান নির্দেশ করবে। কি নির্দেশ করবে, এই রেখাটার দৈর্ঘ্য কি নির্দেশ করবে, মান নির্দেশ করবে। এই রেখাটার দৈর্ঘ্য কি নির্দেশ করবে, ভেক্টর রাশির কতটা মান, মান নির্দেশ করবে।
আর তীর চিহ্নটা কোনটা বাবা, কোনটা? এই যে তীর চিহ্ন দেখাচ্ছি আমি, এটা কি প্রকাশ করবে? ডাইরেকশন, মানে অভিমুখ, অভিমুখ বা দিক। ক্লিয়ার হয়েছে? এটা একটা ভেক্টর রাশিকে প্রকাশ করা হয় অ্যারো দ্বারা। এটা হচ্ছে তীর চিহ্ন থাকে এদিকে, এই তীর চিহ্ন যেদিকে থাকে সেটা হচ্ছে হেড হয়, এটা কি টেল, বাংলায় বলবে, লেজ আর মাথা বলা দরকার নেই, কি বলবে? হেড, টেল আর হেড, হ্যাঁ ইংরেজিতে বলবে। এই অ্যারোটার যে দৈর্ঘ্য হবে সেটা নির্দেশ করবে ভেক্টর রাশিটার মান। ওকে, আর যে তীর চিহ্নটা দেওয়া হয় সেটা অভিমুখ নির্দেশ করবে ভেক্টর রাশিটার অভিমুখ বা ডাইরেকশন। এটা দিল, প্রশ্ন দিল 5 নিউটন বল, 5 নিউটন একটা বলের মান হচ্ছে, বল হচ্ছে 5 ঘর্ষণ, এরকম দিতে হয়, ভেক্টর রাশি বলছি আমি। 5 নিউটন ইস্ট, এই বলটা আঁকতে বলছে। এই বলটা কি বলছে? ড্র করো। 5 নিউটন ইস্ট, এই বলটা ড্র করো। এরকম রেখার সাহায্যে ড্র করতে হবে। কি করে করবো ড্র করবো কি করে? দেখো ভালো করে কি করবো আমরা, যে দৈর্ঘ্যটা হবে কত, তাহলে 5 নিউটন মানে কি, এইটা দৈর্ঘ্যটা 5 নিউটন হতে হবে। 5 নিউটন, স্কেলে কি আর নিউটন আছে? স্কেলে তো নিউটন নেই, স্কেলে নিউটন নেই। কি করতে হবে? এটা স্কেলে 1 সেমিকে ধরে নাও 1 নিউটন, স্কেলের একটা সেমি হবে 1 নিউটন। কি করছো ওটা? স্কেলের 1 সেমি হবে ঘোষবার গায়ে, স্কেলের 1 নিউটন কি হবে? 1 নিউটন, 1 সেমি হবে 1 নিউটন, তাহলে 5 সেমি কি হবে? 5 নিউটন। হ্যাঁ, তাহলে আমি কি করবো? স্কেল নিয়ে আসবো, স্কেল নিয়ে এসে কি করবো? একটা 5 সেমি টানবো নাকি? আর অভিমুখ কোন দিকে? ইস্টে, তাহলে এই তীর চিহ্নটা হবে ইস্টের দিকে, তাই না? ইস্টের দিকে, এটা ইস্ট, তো এটা ইস্ট, 5 নিউটন হবে ইস্টের দিকে। কি করবো আমরা? 5 নিউটন বল কি করে আঁকবো? কি বলছি, এই অ্যারো দ্বারা কিভাবে দেখাবো? অ্যারো দ্বারা কিভাবে দেখাবো? এই অ্যারোটার দৈর্ঘ্য কি নির্দেশ করে? মান নির্দেশ করে, মানে 5, এখানে মান কোনটা? 5 নিউটন মান। তাহলে স্কেলে তো 5 নিউটন নেই, নিউটন কোন আছে? সেমি আছে, মিটার আছে, তার জন্য ধরে নিলাম 1 সেমি সমান 1 নিউটন, তাহলে 5 সেমি হয় 5 নিউটন, তাহলে 5 সেমি দৈর্ঘ্য টানবো। ঠিক আছে, ইস্টের দিকে আর তীর চিহ্ন থাকবে, তাহলে এটা হবে 5 নিউটন বল। এটা হবে কি? 5 নিউটন বল। বলছি স্যার এত বড় বড় রেখা টানবো আমরা 5 নিউটন টানার জন্য 5 সেমি? সম্ভব কি? না, সম্ভব না। বলছে আমরা এত বড় বড় রেখা টানবো না, এত বড় বড় রেখা টানবো না। কেমন টানবো? ইস্টের দিকে, হয়ে গেছে, খতম। বলছে আমরা এত বড় বড় আঁকবো না, অ্যাকচুয়ালি আমরা আঁকবো কিরকম? এই বল, তো এখানে বল, ছোট্ট একটা অ্যারো দেবো, কি দেবো? নিচে করবে এটা, হ্যাঁ এটা করাচ্ছি, পাশে করাচ্ছি, নিচে করবে। এই 5 নিউটন বল, তো বল মানে এফ ফোর্স, কি করবো? ছোট, এত বড় অ্যারো না দিয়ে ছোট্ট অ্যারো দেবো, ঠিক আছে? সমান 5 নিউটন ইস্ট। এটা হচ্ছে ভেক্টর, এটা বল ভেক্টর, এটা বল দেখালাম। কি দেখালাম? এটা বল। বলছে এই যে এটা দিচ্ছি মানে কি, এর মাথায় কি দিচ্ছে? এটা এই অ্যারোটা ছোট করে দেওয়া হচ্ছে এখানটায়। কি বলছি বুঝতে পারছো? ভেক্টর রাশিকে প্রকাশ করা হয় অ্যারো দ্বারা। কোন যে রাশিটা ভেক্টর রাশি তার মাথায় কি দেওয়া হবে? একটা অ্যারো দেওয়া হবে। এত বড় অ্যারো দেবো না, ছোট অ্যারো দেবো। 5 নিউটন ইস্ট। আচ্ছা, মনে রাখবে এইটা দ্বারা বোঝাচ্ছে কি, এখানে যদি এ একটা ভেক্টর রাশি হয়, এ একটা ভেক্টর রাশি, কেমন প্রকাশ করছি? এ লিখে উপরে কি লিখছি? অ্যারো। এর দ্বারা বোঝাচ্ছে কি, এর মধ্যে কি কি আছে? মানও আছে প্লাস অভিমুখ আছে। এখানেও কি আছে? মান একক, মানটা এককের মধ্যে ঢুকে দিচ্ছে, মানও আছে আবার অভিমুখ আছে। এখানে মান প্লাস অভিমুখ আছে, একটা ভেক্টর রাশি মান প্লাস অভিমুখ বোঝাচ্ছে এখানটায়। এই দ্বারা কি দ্বারা? এফ লিখে তার উপরে যদি কোনো ভেক্টর রাশি লিখে তার উপর যদি অ্যারো দেওয়া হয়, কোনো ভেক্টর রাশি লিখে তার উপরে যদি অ্যারো দেওয়া হয়, কোনো রাশি লিখে তার উপর যদি অ্যারো দেওয়া হয়, সেটা বুঝতে হবে ভেক্টর রাশি। আর সেটা মানে বোঝাচ্ছে তার কি কি আছে? মানও আছে আবার অভিমুখ আছে। এই দুটো, এটা দ্বারা দুটো জিনিস বোঝাচ্ছে, মানও বোঝাচ্ছে তার অভিমুখ বোঝাচ্ছে। অনেক সময় আবার যদি এরকম থাকে, এরকম দেওয়া থাকে, যদি এরকম হয়, তাহলে কি বুঝবো? আর অভিমুখ দেওয়া হবে না, শুধুমাত্র এটা মড বলা, এটা কি বলা হয়? মড।
তোমরা পড়েছো না টেনে? টেনে পড়েছো তো? হ্যাঁ টেনে ছিল, টেনে ছিল। এটা হচ্ছে মড। এই মড দ্বারা এই এ ভেক্টরের দুপাশে কিছু দিয়েছি আমি, বা এ ভেক্টরটাকে রেখেছি কার মধ্যে? মডের মধ্যে রেখেছি, তাই তো? মডের মধ্যে রাখা মানে এটা বুঝতে হবে। আর অভিমুখ বোঝাচ্ছে না, শুধু বোঝাচ্ছে মান। শুধু কি বোঝাচ্ছে? মান বোঝাচ্ছে। যদি এখানটা এটা লিখি, কি বলছি, যদি আমরা কোনো ভেক্টর রাশিকে মডের মধ্যে রাখি, তাহলে সেই ভেক্টর রাশি শুধু কি বোঝাবে? মান। ভালো করে বোঝো কিন্তু এগুলো, এটা ভালো করে বোঝো। যদি আমরা কোনো ভেক্টর রাশিকে মডের মধ্যে রাখি, তাহলে সেই ভেক্টর রাশির কি বোঝাবে? সে করতে শুধু মান। যেমন মনে করো এইটা, এখানে দেখছি এইটা কথা ভাবো, এখানে কি ছিল? এফ ভেক্টর। যদি এটা যদি শুধু এ লিখি, আমি মড দিয়ে দিই সঙ্গে সঙ্গে, কি হবে? আর কি লিখবো? শুধু এখানটা শুধু মানটা লিখবো। মান কত? 5 মিটার। বোঝা যাচ্ছে কি হচ্ছে? কি হচ্ছে বোঝা যাচ্ছে? হ্যাঁ, ইস্ট ওটা অভিমুখ। মান বোঝাবে। কি বলছি, যখন কোনো ভৌত রাশিকে যখন কোনো ভেক্টর রাশিকে আমরা মডের মধ্যে রাখবো, বুঝতে হবে তার মান শুধু এটা বোঝাচ্ছে। এই মড দ্বারা বোঝাচ্ছে এই ভেক্টর রাশিদের মান বোঝাচ্ছে। কি বোঝাবে? ভেক্টর রাশির মান বোঝাবে। মড দ্বারা বোঝাবে ভেক্টর রাশির মান। একটা ভেক্টর রাশির দুপাশে ভেক্টর রাশিকে যদি আমরা মডের মধ্যে রাখি, তাহলে সেই ভেক্টর রাশিটা মান বোঝাবে, তখন সেটি মান বোঝাবে। যেমন এটা দেখো, এখানে কি ছিল? এফ ভেক্টর লিখছিলাম, দেখ আরবার দেখ, এই বাবু আরবার দেখ, এখানে এফ ভেক্টর লিখছিলাম। এফ ভেক্টর, তার জন্য এখানে দুটো বোঝাচ্ছে, মান আর অভিমুখ। মান প্লাস অভিমুখ। মান কত? 5 নিউটন। অভিমুখ কত? ইস্ট। এবার আমি এটাকে মডের মধ্যে রাখছি, তাহলে শুধুমাত্র মান বোঝাবো। এবার মানে কোনটা? 5 নিউটন। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? নিচে করবে এগুলো। এই দুটো মেন জিনিস। অনেক সময় এই মড না লিখে, দেখো ভালো করে বুঝে না, অনেক সময় এই মড না দিয়ে শুধু এ লেখা হয়। কি লেখা হয়? অনেক সময় মড না লিখে কোনো উপরে ভেক্টর চেক্টর দেবে না কিছু। কি বলছি আমি? মডের মধ্যে রাখবে না, এটাকে মডের মধ্যে রাখবে না, শুধু লিখবে কি? এ লিখবে। এ মানেও কি একই জিনিস, এটা বোঝায়, শুধু মান বোঝাবে। হ্যাঁ, তোমার বইতে হয়তো এ লেখা আছে, বইতে আছে এগুলো সব। জন্মকালে বিভিন্ন অভিমুখের ধারণা লেখো, বা ডাইরেকশন সম্বন্ধে পড়বো আর একটু। বিভিন্ন অভিমুখের ধারণা। বিভিন্ন অভিমুখের ধারণা কি? নর্মালটা আগে দেখাই তোমাদের। এটা কি উত্তর, এটা দক্ষিণ, এটা কি পশ্চিম, এটা কি পূর্ব। নর্মাল হলো। হ্যাঁ, এবার মনে করো, এগুলো আমরা জানি। এবার মনে করো এদিক থেকে 45 ডিগ্রি কোণ করে আছে। এটা একটা ভেক্টর, এটা একটা, মনে করো একটা ভেক্টর এদিকে আছে, তাহলে ভেক্টর অভিমুখ কোন দিকে হবে? ইস্টে। একটা ভেক্টর এদিকে আছে, তার অভিমুখ কোন দিকে হচ্ছে? তাহলে একটা এদিকে আছে, একটা এদিকে আছে। এবার যদি একটা ভেক্টর এখান থেকে এই এ বরাবর এই দিক থেকে 45 ডিগ্রি কোণ করে আছে একটা ভেক্টর, তার অভিমুখ কোন দিকে? ভেক্টরের তো অভিমুখ থাকবে রে বাবু, মানও থাকবে, অভিমুখ থাকবে। কি হবে এটা? নর্থ ইস্ট। কি হবে? হ্যাঁ ঠিক বলেছো, কি হবে এটা? নর্থ ইস্ট হবে। ঠিক আছে, নর্থ। কোন দিকে যাচ্ছি আমি? এটা ইস্ট থেকে একটু, অ্যাকচুয়ালি এইরকম হচ্ছে, এটা ইস্ট থেকে যাচ্ছি নর্থের দিকে, ভাবতে পারো নর্থ ইস্ট। এটা হবে নর্থ ইস্ট। ভাবো, এটা ভাবো, অ্যাকচুয়ালি নর্থ ইস্ট কেন বলছি, এটা ব্যাপার না কোন দিক থেকে কোন হচ্ছে এক্ষেত্রে, এটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে এইটা সাপেক্ষে করা, এইটার সাপেক্ষে নর্থ আর সাউথের সাপেক্ষে ধরা হয়, অভিমুখগুলো দেওয়া হয়। এদিক থেকে 45 ডিগ্রি আছে মনে করে। এবার এই ভেক্টরটা, এটা একটা ভেক্টর, এর অভিমুখ কোন দিকে হবে? ওয়েস্ট নর্থ বলতে, কি বলবে? নর্থ ওয়েস্ট বলবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। এইটার সাপেক্ষে ধরা হবে, এইটাকে মেন ধরা হচ্ছে। এক্ষেত্রে এইটাকে মেন ধরা হচ্ছে। বা এটাকে ভাবো এরকম একটা ভেক্টর আছে, এরকম একটা ভেক্টরের অভিমুখ এইদিকে, একটা ভেক্টরের অভিমুখ এদিকে, এটা 45 ডিগ্রি কোণ।
এটা হবে সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট। একটা ভেক্টর হবে এরকম, আবার একটা দেখালাম, এটা কি সাউথ ইস্ট। ক্লিয়ার? এগুলো সহজ হলো, বোঝা যাচ্ছে এগুলো? 45 ডিগ্রি হলো নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট। এবার ভাবো এরকম আছে একটা কোণ, লাল কালিটা থাকলে তারা জমে যেত। ভাবো আমি আর একটা আঁকছি, ভাষাগুলো বুঝতে পারছো তো? দেখো আমি কি বলতে চাইছি, যদি একটা ভেক্টর এইদিকে থাকতো, এরকম করে শোয়া থাকছে, এরকম করে শোয়া আছে, তার অভিমুখ কোন দিকে তাহলে? এবার বলছি এরকম নেই, ভেক্টরটা এরকম নেই, এরকম আছে, তখন তার অভিমুখটা কোন দিকে? নর্থ ইস্ট। বোঝা যাচ্ছে বিষয়গুলো তো? কানেক্ট করতে পারছো তো? নাহলে হবে না, কিন্তু কানেকশন থাকতে হবে একটা সঙ্গে একটা। এবার মনে করো একটা ভেক্টর আছে এরকম, একটা ভেক্টরে আছে এরকম, এই দিক থেকে এরকম 30 ডিগ্রি কোণে আছে, এই ভেক্টরের অভিমুখ কোন দিকে? 30 ডিগ্রি তো নর্থ ইস্ট হবে না, 45 ডিগ্রি হলে তখন মাছ দিয়ে যাচ্ছে না, এটা আচ্ছা দেখো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে অ্যাকচুয়ালি। এবার ভাব দেখতে হবে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, ইস্ট থেকে নর্থে, তাহলে এর অভিমুখ হবে 30 ডিগ্রি। এরকম অভিমুখ লেখা হয় কি হবে? 30 ডিগ্রি নর্থ অফ ইস্ট, 30 ডিগ্রি নর্থ অফ ইস্ট, সরি ইস্ট না, এস কোথায়, ই, তাই না? বোঝা যাচ্ছে? এবার যদি ভাবো এরকম, বোঝা যাচ্ছে এটা 30 ডিগ্রি ইস্ট থেকে যাচ্ছে, 30 ডিগ্রি এদিকে এরকম, তাই না? ইস্ট থেকে যাচ্ছে নর্থের দিকে, দেখো আস্তে আস্তে নর্থের দিকে ঘুরছে, এরকম নর্থের দিকে ঘুরছে, ইস্ট থেকে যাচ্ছে নর্থের দিকে, এরকম এরকম করে বাঁকছে, এরকম করে বাঁকছে, সরণ, এটা সরণ ভেক্টর, বুঝতে পারছি? একটা ভেক্টর আছে এটা, মনে করো এইটা, এবার এইটা আছে, উল্টো দিক থেকে দেখাচ্ছে, এবার এটা 60 ডিগ্রি না, বল এই ভেক্টরটার অভিমুখ বল, এবার অভিমুখ বলতো, এই ভেক্টরটা 60 ডিগ্রি নর্থ অফ ওয়েস্ট, আবাস 60 ডিগ্রি নর্থ অফ ওয়েস্ট। গুড, ভেরি গুড, হয়ে যাচ্ছে, ক্লিয়ার? এটা বল, পঞ্চাশ ডিগ্রি কত হবে বলো? এটা কি হবে? সাউথ অফ ইস্ট নয়, ইস্ট অফ সাউথ। 50 ডিগ্রি ইস্টের দিকে যাচ্ছি তো, ওটা সাউথ থেকে ইস্টে যাচ্ছি, ইস্ট অফ সাউথ, নর্থ অফ ওয়েস্ট, ইস্ট অফ সাউথ। ক্লিয়ার হচ্ছে এগুলো? মোটামুটি ধারণা ক্লিয়ার হচ্ছে? 5 নিউটন বলটা আছে কোন দিকে? 37 ডিগ্রি ইস্ট অফ ওয়েস্ট, সরি ইস্ট অফ সাউথ, সরি চোখে ভুলভাল দেখছি আমি, তাহলে আঁকো এটা, 5 নিউটন বলটা কোন দিকে ক্রিয়া করছে? 37 ডিগ্রি ইস্ট অফ সাউথ। আগে দেখে পেলো নর্থ, সাউথ, ইস্ট আর ওয়েস্ট, ইস্ট অফ সাউথ, তাই তো? ইস্ট অফ সাউথ, মানে এটা যদি 5 নিউটন বল হয়, এটা কি বল? 5 নিউটন বল কোন দিক থেকে? ইস্ট অফ সাউথ, এটা তাহলে 37 ডিগ্রি। বুঝতে পেরেছো? এটা আঁকো, 2 মিটার পার সেকেন্ড একটা বেগ, এটা বেগ ভেক্টরটা কোন দিকে? 30 ডিগ্রি ওয়েস্ট অফ নর্থ। এই এইটাই করো না, কোনো সমস্যা নেই, এইটাই করো না, অন্য কালিতে করো না। 30 ডিগ্রি, সাবাস, ক্লিয়ার হচ্ছে? এটা কি ছিল? ইস্ট অফ সাউথ, ওয়েস্ট অফ নর্থ, সাবাস, এই তো বুঝতে পারছো, সমস্যা নেই তো। ভেক্টরের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, হেডিং করো
বাচ্চা লোক তোমরা হেডিং করো সবাই, তোমরা হেডিং করো সবাই ভেক্টরের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ভেক্টরের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য দেখো। আচ্ছা, এই যে একটা ভেক্টর আছে 1 নম্বরে, মনে করো এই যে একটা ভেক্টর আছে, হ্যাঁ এই যে একটা ভেক্টর, এটা একটা ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর রাশি, এটা ভেক্টর রাশি, অভিমুখ বোঝাচ্ছে, এটা একটা ভেক্টর রাশি, এটা এদিকে, এটা এটার অভিমুখ এদিকে। একে যদি আমি 360 ডিগ্রি ঘোরাই, তোমার সেই একই এসে যাবে, একই আসবে তো। যদি একটা ভেক্টর রাশিকে 360 ডিগ্রি আবর্তন করাই, তাহলে সেই ভেক্টর রাশির কোনো পরিবর্তন হবে না, তাই না? একটা ভেক্টর রাশি এরকম আছে, এই ভেক্টর রাশিটা, এটা আছে ভেক্টর রাশি। কি করলাম, একে আমি 360 ডিগ্রি ঘোরালাম, কোনো পরিবর্তন হচ্ছে? পরিবর্তন হচ্ছে কিছু? হচ্ছে না তো, হচ্ছে না। এটা ভেক্টর রাশি এরকম, তাকে আমি 360 ডিগ্রি রোটেট করাচ্ছি, আমি 360 ডিগ্রি রোটেট করাচ্ছি, সেই ভেক্টরে কোনো পরিবর্তন হবে? হবে না তো। দেখো এটা হচ্ছে বৈশিষ্ট্য, এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। এই ভেক্টর রাশিটা যদি আমরা 360 ডিগ্রি আবর্তন করাই, 360 ডিগ্রি মানে কত রে? 360 ডিগ্রি মানে হয়ে যায় 2 পাই, পাই মানে 180, পাই মানে 180, 180 ডিগ্রি হয়। রেডিয়ান, পাই রেডিয়ান, রেডিয়ান আর ডিগ্রির মধ্যে সম্পর্ক। পাই মানে হচ্ছে 180 রেডিয়ান, তাহলে 2 পাই কত হবে? 360 রেডিয়ান, 360 2 পাই রেডিয়ান, 2 পাই রেডিয়ান। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হলো কি, লিখে ফেলো এখানটা, কোনো ভৌত রাশি, কোনো ভেক্টরকে 2 পাই আবর্তন করালে বা 360 ডিগ্রি আবর্তন করালে তার কোনো পরিবর্তন হয় না। হচ্ছে ছবিটা এঁকে রাখ, তাও আছে। 2 নম্বর লেখো, বলছে একটা ভেক্টর রাশি আছে তো, ভাবো মেইন পয়েন্টটা কোথায়, পেয়েছি। দেখো এই যে একটা ভেক্টর রাশি, এই যে একটা ভেক্টর রাশি, তো ভেক্টর রাশি কি করা যাবে, দেখে আমি এখানে আছে, এখানে নিয়ে চলে আসতে পারবো, এখানে আছে, এখানে নিয়ে চলে আসতে পারবো। বা ভাবো এরকম, এরকম ভাবো একটা ভেক্টর রাশি এরকম আছে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, একটা এক্স অক্ষ, এরকম করে একটা ভেক্টর রাশি আছে। একটা ভেক্টর রাশির অভিমুখ এইদিকে, তাকে কি করতে পারি আমরা, সোজা এখানে নিয়ে চলে আসতে পারি। বড় হবে না অবশ্যই, দুটো সমান আকারে হবে, দুটো সমান আকারে হবে, তাই না? এর যে দৈর্ঘ্যটা কি দেবে, মান দেবে তো। এই ভেক্টর রাশিটাকে এখানটা থেকে এখানে নিয়ে আসা যায়, এখান থেকে আবার এখানে নিয়ে আসা যায়। বলছে প্যারালাল শিফট করা যায়, ভেক্টর রাশিকে কি করা যায়, প্যারালাল শিফট। মানে এই যে একটা ভেক্টর রাশি, তাকে সোজাসুজি এদিকে নিয়ে যাবে, অভিমুখ পাল্টাতে যাবে না কিন্তু, অভিমুখ যেদিকে আছে অভিমুখ সেদিকে থাকবে সবসময়। এই ভেক্টর রাশি এখানে আছে, তাকে এদিকে নিয়ে আসা যাবে, এদিকে নিয়ে এসে যাবে, এদিকে নিয়ে যাবে, এদিকে নিয়ে যাবে, এদিকে নিয়ে যাবে, সব দিকে নিয়ে যায়, প্যারালাল শিফট করা যেতে যায়। ভেক্টর রাশিকে কি করা যায়, প্যারালাল শিফট করা যায়। তাহলে আবার ভালো করে বোঝো, একটা ভেক্টর রাশি, এই যে একটা ভেক্টর রাশি, ঠিক আছে, এখানে একটা ভেক্টর রাশি আছে এরকম, সরি এটা একটা অক্ষ, এটা একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ দেখলাম, এটা একটা ভেক্টর রাশি, এখান থেকে 30 ডিগ্রি কোণে আছে, এইখান থেকে কত ডিগ্রি কোণে আছে, থিটা কোণে, থিটা কোণে আছে, হবো। হ্যাঁ এটা ভেক্টর, এটা ভেক্টর, এখানে ভেক্টর রাশিটা আছে, এখানে ভেক্টর রাশিটা আছে, তাকে আমি সোজা প্যারালাল শিফট করে এখানে নিয়ে চলে আসতে পারবো। বোঝা যাচ্ছে? এটা তো ওয়াই অক্ষ, এটা তো এক্স অক্ষ, এখানে একটা ভেক্টর ছিল, এখানে একটা ভেক্টর দেখাচ্ছি আমি, এই দ্বারা এই ভেক্টরটা কত কোণে আছে, এখানে থিটা কোণে আছে, একে কি করে প্যারালাল শিফট করো, প্যারালাল শিফটিং বলা হয়, প্যারালাল শিফটিং। একে কি করো, সোজা নিচে আসে, একে কি করো, সোজা প্যারালাল শিফট হয়ে যাচ্ছে। এখানে দেখতে তো খারাপ লাগছে, আমরা অঙ্ক করার সময় দেখা যাবে এখানে একটা ভেক্টর আছে, এটা দেখতে খারাপ লাগছে না? একে কি করো, সোজা প্যারালাল শিফট করে মূল বিন্দুতে নিয়ে চলে আসে, এটা তো মূল বিন্দু, নিয়ে চলে আসে। তোমরা লেখো এবার, দুটি ভেক্টরের মধ্যে কোণ নির্ণয়। কি করতে হবে, মনে রাখবে কিছু জিনিস, দুটো ভেক্টরের মধ্যে কোণ নির্ণয় করতে হলে আগে দুটি ভেক্টর রেখে দুটি ভেক্টরকে টেল টু টেল জুড়তে হবে। কি বললাম, মানে এর টেলের সঙ্গে তার টেল, টেল বুঝেছো, হেড টেল দেখেছি তো, ভেক্টরের লেজটা হয়, লেজ মানে টেল, হেড মানে মাথাটা, দুটো ভেক্টরকে টেল টু টেল জয়েন করতে হবে বা জুড়তে হবে। দেখো দুটো ভেক্টরকে টেল টু টেল জুড়তে হবে, ক্লিয়ার, প্যারালাল শিফটিং করে অবশ্যই দুটি ভেক্টরকে টেল টু টেল জুড়তে হবে। আর কি,
বলছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ সর্বদা থিটা থেকে জিরো থেকে 180 ডিগ্রির মধ্যে হবে। দুটি ভেক্টরের মধ্যে কোণ নির্ণয় করতে হলে আমরা কি করব, দুটি ভেক্টরকে কেমন যোগ করব, তার টেলের সঙ্গে এর টেল, নাহলে হবে না কিন্তু, ঠিক আছে। আর দুটো ভেক্টরের মধ্যে কোণ সর্বদা কেমন কত হবে, 0 থেকে 180 ডিগ্রির মধ্যে। 180 ডিগ্রির বেশি কখনো হবে না। দুটি ভেক্টরের মধ্যে কোণ 180 ডিগ্রির বেশি কখনো হবে না, ঠিক আছে। মনে করো এটা, এই যে একটা ভেক্টর, এই যে একটা ভেক্টর, এই যে একটা, দেখো ভালো করে দেখো, টেল টু টেল জোড়া আছে, দুটো ভেক্টর টেল টু টেল জোড়া আছে, আছে তো, টেল টু টেল জোড়া আছে। বলছে এই কোণটা দেওয়া আছে 240 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে কত, 240 ডিগ্রি। তাহলে এখানে দুটি ভেক্টরের মধ্যে কোণ কত, টেল টু, কি করেছি আগে, দুটো ভেক্টরের মধ্যে কোণ খুঁজতে হলে কি করতে হবে, আগে টেল টু টেল জুড়তে হবে, টেল টু টেল জোড়া আছে। আর এই কোণটা দেওয়া আছে কত, 240। তাহলে এখানে দুটি ভেক্টরের মধ্যে কোণ কত, 240 হবে, এইটা হবে 240 থেকে 120, এইটা যখন কোণ, এইটা না। আর স্মল অ্যাঙ্গেল খুঁজতে হবে, সবচেয়ে কি হবে, এটা স্মল অ্যাঙ্গেলটা দিতে হবে। বড় দুটো কোণ হয়, দুটো ভেক্টরকে জুড়লে ও দুটো কোণ পাই, দুটো রেখাকে জুড়লে আমরা কটা কোণ পাই, দুটো কোণ পাই। কিন্তু এখানে দুটো রেখা ঝুঁকেছি, দুটো ভেক্টর জুড়েছি, এদিকে একটা কোণ থাকবে, এদিকে একটা কোণ থাকবে। দোয়া আছে এই কোণটা 240, এইটা দোয়া আছে 200, এইটা হবে না, কারণ কি দেখতে হবে, দুটো ভেক্টরের মধ্যে কোণ কত হবে, 180 ডিগ্রির মধ্যে হতে হবে। তাদের এই কোণটা নয়, তাহলে দুটি ভেক্টরের মধ্যে কোণ এখানে কত, থিটা কত, 120 ডিগ্রি। ভাবো এবার একটা ভাবো, ও 120টা 120 দেওয়া আছে, বলো কোণ বের করো। এখানে দুটি ভেক্টরের মধ্যে কোণ বের করো, এখানে দুটি ভেক্টরের মধ্যে এটা ভেক্টর, এটা ভেক্টর, এর মধ্যে কোণ বের করো। জোড়া নেই তো, টেল টু টেল জোড়া নেই তো। আমরা কি বলেছি আগে, দুটি ভেক্টর কি রাশি, ভেক্টর কি করতে পারে, প্যারালাল শিফট করতে পারে, প্যারালাল। এখানে দেখো এই ভেক্টরের একটা হেড, এটা টেল, হেড টেল করা আছে, দুটি ভেক্টর এখানে হেড টেল জোড়া আছে। যে ভেক্টর কি করতে পারে, প্যারালাল শিফট করতে পারে, তাহলে এই ভেক্টরটাকে প্যারালাল শিফট করে এখানে নিয়ে চলে এসো, এই ভেক্টরটাকে প্যারালাল শিফট করে এখানে, তাহলে এইটা দেখো এবার কি হয়ে গেল, এর টেল এরোটাই, এই ভেক্টরটাকে প্যারালাল শিফট করে আমি এখানে চলে এসেছি, বুঝা গেছে। এই তো হেড, এর টেল আর এর টেল জুড়ে তো আছে, তাহলে এই কোণটা তো, তাহলে এইটাই তো কোণ, এটা তো বেশি কোণ। তাহলে এইটা যদি পুরোটা কত ডিগ্রি কোণ, 180 পুরোটা, তাহলে এইটা কত হবে, 180 মাইনাস 120, 60 ডিগ্রি। তাহলে থিটা সমান এখানটা 60। ভালো করে বুঝতে পারছিস তো, এখানে কিন্তু টেল টু টেল জোড়া ছিল না, টেল টু টেল জোড়া ছিল না। কি করেছি আমরা একটু আগে শিখেছি ভেক্টর কি করতে পারে, প্যারালাল শিফট করতে পারে। এই ভেক্টর প্যারালাল শিফট করে কোথায় চলে এসেছে, এখানটা, ক্লিয়ার। তাহলে এবার টেল আর টেল জোড়া আছে এখানটায়, তাহলে এইটা পুরোটা হবে 180, প্যারালাল শিফট করেছি না, তাহলে এটা পুরো কোণটা তো 180 ডিগ্রি হবে, এখানে চলে এসেছে। তাহলে এটা যদি 120 হয়, এটা হবে 60 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে এটা? আছে, এটা একটা এক্স, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এদিকে আছে কি, এ ভেক্টর কত ডিগ্রি করে এখান থেকে, 30 ডিগ্রি, বি ভেক্টর আছে 60 ডিগ্রি, সি ভেক্টর আছে। বলছে প্রশ্ন তোমাদের, এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যে কোণ কত, এ আর বি, তাহলে এ বি আঁকা যাক আগে। দেখো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, কিন্তু এবার বি ভেক্টর কি টেল টু টেল জোড়া আছে, কাটা আছে, জোড়া নেই তো। তো তো তাহলে এইটাকে প্যারালাল শিফট করো, শিফট করে কোথায় নিয়ে চলে আসো, এটা বি ভেক্টর নিয়ে চলে আসো, হলো। এটা 60 হলে এটাও কত, দেখো এটা 60, বিপরীত কোণ, এটা 60 হলে এটাও 60, এর পুরোটা কত আবার 90, তাহলে এটা কত 30। তাহলে এ আর বির মধ্যে কোণ কত, ভালো করে দেখ, এটা ভালো করে দেখ, এখানে তো দুটো ভেক্টর, এখানে তো এ ভেক্টর আর বি ভেক্টর,
কি ছিল না, টেল টু টেল ছিল না, এখানটায় টেল টু টেল ছিল না। তার জন্য কি করো, এই ভেক্টরটাকে প্যারালাল শিফট করে এখানে চলে আসো, নিয়ে চলে আসছি। দেখো এবার দেখো টেল টু টেল হয়ে গেছে, এর টেল আর এর টেল। হ্যাঁ, তাহলে এটা এটা 60 হলে এটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এটা যদি 60 হয় এটাও 60, পুরোটা কত 90, পুরোটা 90, তাহলে এটা কত হবে 30। তাহলে এই এ আর বির মাঝের কোণ কত হয় 30, আর থিটা সমান কত এখানটা 60 ডিগ্রি। বি আর সির মধ্যে কোণ কত দেখি, বি আর সির মধ্যে কোণ, বি ও সির মধ্যে কোণ বের কর। কোণ বি ভেক্টর 60 ডিগ্রি করে আছে, সি ভেক্টর, এবার কি করো, এখানে টেল টু টেল তো জোড়া নেই, এখানে বি আর সি কি টেল টু টেল জোড়া আছে, তো বি ভেক্টরটাকে এবার প্যারালাল শিফটিং করে এখানে চলে আসো, দেখতে পাচ্ছ। তাহলে এটা 60 হলে এইটা পুরোটা 60, তাহলে এটা কত 15 ডিগ্রি, কত থিটা সমান কত এখানটায় 15 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? এটা করা আছে, এ ভেক্টর আর সি ভেক্টরের মধ্যে এদের টেল টু টেল জোড়া আছে, দেখো। তাহলে এটা 45 মানে এটাও 45, পুরোটা কত হয় 90 হয়তো, এটা 45 মানে এটাও 45, তাহলে এ আর সির মধ্যে থিটা কত 75 ডিগ্রি, খতম। সংজ্ঞা পড়বে না, সংজ্ঞা ফঙ্গা কিচ্ছু পড়বে না, বোঝো আগে কি বলছি আমি। ইকুয়াল ভেক্টর মানে কি, ইকুয়াল ভেক্টর মানে কি বুঝি, ইকুয়াল ভেক্টর মানে কি বুঝবো আমরা, মানে সমান ভেক্টর। বলছে যখন দুটি ভেক্টরের, যখন ভালো বোঝার চেষ্টা করো, যখন দুটি ভেক্টরের কি এক নম্বর কি মান একই হবে, কি একই হবে, মান একই হবে। দুটি ভেক্টরকে আমরা তখনই ইকুয়াল বলবো কখন, যখন দুটি ভেক্টরের মান একই হবে। 2 নম্বর অভিমুখ একই হবে, অভিমুখ একই হবে, ঠিক আছে। আর কি একই হবে, এককও একই হবে, কি একই হবে, একক বা ভৌত রাশি একই, ভৌত রাশিটা কি সেটা একই হতে হবে, একক একই হবে। একক একই মানে ভৌত রাশিটা একই হতে হবে, মানে দুটি ভেক্টরকে আমরা তখনই ইকুয়াল ভেক্টর বলবো যখন তাদের মান একই, অভিমুখ একই। আচ্ছা বলো তো আমাকে এইটা বলো, একটা ভেক্টর এ ভেক্টর হচ্ছে 2 নিউটন ইস্ট, এ ভেক্টর কত 2 নিউটন ইস্ট, আর বি ভেক্টর হচ্ছে 2 নিউটন ওয়েস্ট। এই দুটো কি একক ভেক্টর, সরি একক ভেক্টর না, ইকুয়াল ভেক্টর এগুলো। দুটো ভেক্টর রাশি তখনই একই হবে, ইকুয়াল হবে বা সমান হবে যখন তাদের মান একই হবে, মান তো একই 2 নিউটন, এককও একই, কিন্তু অভিমুখ দেখো তো, এটা ইস্ট এটা ওয়েস্ট, মানে একটা ভেক্টর এইদিকে, এ ভেক্টর অভিমুখটা ইস্টে, তাই না, বি ভেক্টর ভেক্টর ওয়েস্টে, তাই তো, মান একই কিন্তু অভিমুখ এখানে কি আলাদা, তার জন্য এরা ইকুয়াল ভেক্টর নয়, তার জন্য এরা কি ভেক্টর নয়, ইকুয়াল ভেক্টর নয়। ইকুয়াল ভেক্টর এরা, ইকুয়াল ভেক্টর কি মান একই দেখো কিন্তু অভিমুখ তো আলাদা। ভেক্টরের নিয়ম কি, মান একই হতে হবে, অভিমুখ একই হতে, প্লাস এককও একই হতে হবে। কিন্তু এদের বলতে পারি আমরা এই এ ভেক্টরের মান একই, এ ভেক্টর আর বি ভেক্টরের মান একই, মান দ্বারা মড দ্বারা কি বলবো প্রকাশ করি আমরা, সেই ভেক্টরটার মান, এ ভেক্টরের মান কত 2 নিউটন, বি ভেক্টরের মান কত কত 2 নিউটন, মান একই হতে পারে, এটা মড একই হবে কিন্তু দুটো ভেক্টর আলাদা, ঠিক আছে। এটা যদি বলা হয়, এটা যদি বলা হয় এ ভেক্টর এটা 3 নিউটন ইস্ট, আর একটা বি ভেক্টর 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 5 মিটার পার সেকেন্ড ওয়েস্ট ইস্ট, ইস্ট, এই দুটো কি ইকুয়াল ভেক্টর,
এই দুটো ভেক্টর কি ইকুয়াল ভেক্টর? ইকুয়াল না, না তো। কেন নয়? মান একই আছে, ঠিক কথা, কিন্তু একক, কিন্তু এটা বল, নিউটন মানে কি? এটা বল। এটা কি মিটার পার সেকেন্ড মানে কি? এটা বেগ। দুটো ভেক্টর আলাদা, ভৌত রাশি আলাদা এখানটায়, তাই না? এই 2 নিউটন বল, এটা 2 নিউটন বল, এটা তো বল। 2 নিউটন মানে কি? দেখো মান একই, 3 আর সরি মান একই করে দিই আমরা। হ্যাঁ, মান একই করে দিচ্ছি আমরা, এর মান একই কিন্তু একক আলাদা, অভিমুখ কিন্তু একই। কিন্তু এ দুটো তাও অভিমুখ একই, মান একই, তবু এরা ইকুয়াল ভেক্টর নয়। কারণ এ দুটো ভেক্টর ইকুয়াল নয়। কারণ কি বললাম আমি তোমাদের? কারণ কি বললাম তোমাদের? এই দুটো ভেক্টর আলাদা রাশি, এই দুটো ভেক্টর রাশি আলাদা ভেক্টর রাশি, একক একই হতে হবে বা ভৌত রাশি একই হতে হবে। ত্বরণ, দ্রুতি, ত্বরণ, মন্দন, এটা শেষ করার পর এটা বলতে বল বোঝাচ্ছে, এটা বলতে বোঝাচ্ছে বেগ, তা কোনো মতে সমান হবে না। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তুলে ফেলো এটা ঝটঝট। এরপর পরে আমি পরের পাটা করাবো। পরে করো চলো। ভেক্টর সংজ্ঞা টঙ্কা পড়বে না, আগে বোঝো বিপরীত ভেক্টর কাদের বলবো আমরা। বিপরীত ভেক্টর কাদের বলবো আমরা? যখন দুটি ভেক্টরের মান একই হবে। কি বলছি বুঝতে? যখন দুটি ভেক্টর, তখনই বিপরীত ভেক্টর বলবো আমরা। দুটো ভেক্টরকে আমরা তখনই বিপরীত ভেক্টর বলবো যখন তাদের মান একই হবে, কিন্তু কি আলাদা? অভিমুখ আলাদা। তাদের বলবো আমরা বিপরীত ভেক্টর। ক্লিয়ার হচ্ছে? যেমন দেখো মান একই, মনে করো এ ভেক্টর 2 মিটার পার সেকেন্ড ইস্ট, ঠিক আছে? আর ভেক্টর বি ভেক্টর, তার মান 2 মিটার পার সেকেন্ড ওয়েস্ট। এখানে দুটো ভেক্টর, এ বি ভেক্টর, এ ভেক্টর, এ ভেক্টরের মান কত? 2 মিটার পার সেকেন্ড ওয়েস্ট, ইস্টের দিকে আছে। দেখো ইস্টের দিকে আছে, মান একই এদের মান। এটারও মান কত? বি ভেক্টরটার মান কত? 2 মিটার পার সেকেন্ড, মানও একই, কিন্তু অভিমুখ কোন দিকে? ওয়েস্টের দিকে। এ ভেক্টর সমান মাইনাস বি ভেক্টর। বুঝতে পারি তো? বিপরীত ভেক্টর, মান একই কিন্তু বিপরীত আলাদা, অভিমুখ আলাদা। মান একই কিন্তু অভিমুখ আলাদা। বিপরীত দিকে, বিপরীত অভিমুখের জন্য এটা মাইনাস, এই মাইনাসটা আসছে বিপরীত অভিমুখের জন্য, কিন্তু সমান। দেখো ভেক্টর দুটির মান কি? এই ভেক্টর দুটির মান একই কিন্তু অভিমুখ আলাদা, তার জন্য তো মাইনাস। এই জন্য সমান চিহ্ন দিয়েছি। বুঝতে পারছো? বুঝতে পারছো তুমি? এই বুঝতে পারছিস? দুটি ভেক্টরের মান আর একই, এই জন্য সমান দিয়েছি, কিন্তু অভিমুখ আলাদা, তার জন্য কি দিয়েছি? মাইনাস। ঠিক আছে? এইটা এর উপরে, এটা অ্যারো, অ্যারো দিলে দুটো বোঝাবে, মান প্লাস অভিমুখ। না, দুটো বোঝাচ্ছে, মান প্লাস অভিমুখ বোঝাচ্ছে, এই জন্য তো মাইনাস দেওয়া হয়েছে এখানটা। 3 নম্বর, এক রেখীয় ভেক্টর। দেখো তোমরা এক রেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার ভেক্টর কি? কোলিনিয়ার ভেক্টর কি বলতো? এক রেখীয় আর কি, যখন দুটো ভেক্টর একটি রেখা বরাবর থাকবে, যখন দুটি ভেক্টর একই রেখা বরাবর, সেটা এটা হচ্ছে এক রেখীয় ভেক্টর। যখন দুটি ভেক্টর বা দুটি বা তিনটি ভেক্টর, যখন 2 বা তার বেশি ভেক্টর একই রেখা বরাবর থাকবে, একই রেখার মধ্যে থাকবে। ঠিক আছে? এবার লেখো তোমরা সমতলীয় ভেক্টর, তাই তো? একতলীয় ভেক্টর, কোপ্লেনার। একতলীয় ভেক্টর, একতলীয় ভেক্টর। একতলীয় মানে কি? একটা তল, যখন দুটি বা তার বেশি ভেক্টর একটা তলের উপর থাকবে, একটা তলে থাকবে, যখন দুটো বা তিনটি ভেক্টর একটি তলে থাকবে, দুটো ভেক্টর আছে এরকম, এটা কি একতলীয়? হ্যাঁ অবশ্যই একতলীয়, এটা একটা তল।
এটাকে দুটো ভেক্টরকে তুমি যেভাবে রাখো একতলীয় হয়ে যাবে। এরকম রাখো একতলীয়, এরকম রাখো, এরকম রাখো একতলীয়, এরকম রাখো একতলীয়। বলছে দুটি ভেক্টর সর্বদা একটা তলের সঙ্গে আছে, এক্স প্লেনে আছে মনে করো। এটা এটা দুটো কোন প্লেনে আছে? একটা তলে আছে, এই একটা তল, এটাকে তল বলা হচ্ছে। এরকম তাহলে একটা তল, যদি এরকম রাখি একটা তলে আছে, দুটো ভেক্টর এক তলে আছে। যদি এরকম রাখি, এটাও কত তলে আছে? এক তলে আছে। যদি আমরা এরকম রাখছি, এরকম রাখছি, এটাও এক তলে আছে। বলছে দুটো ভেক্টর সর্বদা একতলীয় হবে। এবার যদি বলো তিনটে ভেক্টর আছে একসাথে, তিনটি ভেক্টর যদি এরকম থাকে, তিনটি ভেক্টর যদি এরকম থাকে, তাহলে সেটা কি বলবো আমরা? একতলীয় ভেক্টর বলবো। হ্যাঁ, কোনো সমস্যা নেই। একতলীয় ভেক্টর, একতলীয় ভেক্টর, একতলীয় ভেক্টর। তিনটি ভেক্টরও একতলীয় হতে পারে। বলছে দুটি ভেক্টর সর্বদা একতলীয় হবে, সর্বদা। দেখালাম এই তো, বাকিয়ে দেখো, টেরা করে দেখো, যে করে দেখো, একতলীয় হবে। এরকম রাখলে এটা একতলীয়, এরকম থাকলে এটা একতলীয়। যদি তিনটে ভেক্টর যদি হয় এরকম তাহলে একতলীয় হলো। একটা প্লেনে আছে, একটা প্লেনে আছে, কিন্তু এরকম যদি থাকে, তিনটে ভেক্টর যদি এরকম থাকে, এটা একটা তলে আছে, কিন্তু এটা কি একতলীয় হচ্ছে? একটা তলে থাকতে হবে তিনটে ভেক্টরকে। বুঝতে পারছো কি বলছি আমি? যদি এরকম থাকে তিনটি ভেক্টর, বলছে তিনটি ভেক্টর একতলীয় হতে পারে, আবার নাও হতে পারে। একতলীয় কখন হবে? যখন এরকম থাকবে। একতলীয় কখন হবে না? যখন এরকম আছে। এই দুটো একতলীয়, কিন্তু এটা একটা তলের বাইরে আছে, একই তলে আছে, এটা একই তলে আছে এর সঙ্গে। এ দুটো একই তলে হতে পারে, কিন্তু এটা অন্য তলে আছে। আর এ দুটো একই তলে হতে পারে, কিন্তু এটা অন্য তলে আছে। ক্লিয়ার হয়েছে এটা? তাহলে একতলীয় ভেক্টর কাকে বলবো আমরা? যখন দুই বা তার বেশি ভেক্টর একটি তলে অবস্থান করবে। বলছে দুটি ভেক্টর সর্বদা একতলীয় হবে, কোনো সমস্যা নেই, কিন্তু তিনটি ভেক্টর একতলীয় হতেও পারে, আবার নাও হতে পারে। যেমন মনে করো তিনটি ভেক্টর এরকম আছে, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। এগুলো কি একতলীয় না একতলীয় নয়? তিনটি ভেক্টর এরকম আছে, এটা একতলীয় না একতলীয় না? বলো অঙ্কিতা, বলো। এই তিনটে ভেক্টর একতলীয় আছে না একতলীয় নেই? একতলীয় হতে পারে, একতলীয় হতেও পারে, না হতে পারে। না কখন হবে? মনে করি তিনটে অক্ষ হয়, যেমন জানো তোমরা, এটা হয় ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা কি অক্ষ? জেড অক্ষ, তাই তো? একটা ভেক্টর এদিকে আছে, মনে করো এ ভেক্টরটা এদিকে আছে, ভালো সব ছবি আঁকবে এগুলো। বি ভেক্টরটা এদিকে আছে, মানে এ ভেক্টরের অভিমুখ ওয়াই অক্ষের দিকে, বি ভেক্টরের অভিমুখ এক্স অক্ষের দিকে, আর সি ভেক্টরের অভিমুখ জেড অক্ষের দিকে। তাহলে এই তিনটা কি একতলীয় হচ্ছে? আবার হ্যাঁ, হচ্ছে না। এই দুটো একতলীয়, এই দুটো একতলীয় হতে পারে, কিন্তু একটা তো হচ্ছে না। ভাবো এ ভেক্টরটা আছে ওয়াই অক্ষ বরাবর, এ ভেক্টরের অভিমুখ আছে ওয়াই অক্ষ বরাবর, বি ভেক্টরের এক্স অক্ষ, সি ভেক্টরটা আছে ওয়াই জেড অক্ষ বরাবর। তাহলে এক্ষেত্রে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর একতলীয় নয়। তার মানে আমি বলতে চাইছি তিনটি ভেক্টর একতলীয় হতে পারে, আবার নাও হতে পারে। এগুলো একতলীয়, এটা কি একতলীয় নয়? একতলীয় বা একতলীয় বা কি বলা হয়? আরেক নাম হচ্ছে কি এর? একতলীয় বা কোপ্লেনার বলা হয়। কোপ্লেনার ভেক্টর, কোপ্লেনার ভেক্টর। এটা প্যারালাল ভেক্টর কাকে বলবো আমরা বাচ্চারা? প্যারালাল ভেক্টর কাকে বলবো? বলছে দুটি ভেক্টরকে টেল টু টেল যুক্ত করলে যদি তাদের মধ্যে কোণ 0 ডিগ্রি হয়, তখন সেই দুটো ভেক্টরকে আমরা বলবো প্যারালাল ভেক্টর। কি বলতে বলছে? বলছে যখন দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, তখন তাকে বলবো আমরা প্যারালাল ভেক্টর। যখন দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। কিরকম স্যার? এই যে একটা ভেক্টর আছে এ ভেক্টর, এই যে একটা ভেক্টর আছে, বা এই একটা ভেক্টর আছে, আরেকটা ভেক্টর আছে, হ্যাঁ এরকম রাখি না, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে বি ভেক্টর। বলছে এই দুটো ভেক্টর কি প্যারালাল? হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে প্যারালাল। দেখে বোঝা যাচ্ছে প্যারালাল না? দুটো প্যারালাল লেখাতো বা সমান্তরাল লেখাতো। বলছে এদেরকে যদি যোগ করি আমরা, ভালো করে দেখো সংজ্ঞায় কি বলছে। যখন দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 0। মানে কি? এই এ ভেক্টরের সঙ্গে
বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত বলো তো? আচ্ছা, এই যে দুটো ভেক্টর রেখেছি, এ ভেক্টর আর বি ভেক্টর, এ ভেক্টর বি ভেক্টর রেখেছি তো, এদের মধ্যবর্তী কোণ কি করে বের করবো বলো? কি করবো আমি? এই এ ভেক্টরটার সঙ্গে বি ভেক্টরটা টেলের সঙ্গে টেল জুড়বো, নিয়ম তো এটা। প্যারালাল শিফটিং করে এ ভেক্টরের সঙ্গে এ ভেক্টরের টেলের সঙ্গে বি ভেক্টরের টেল জুড়বো, তাই তো? তাহলে তাহলে কোন পাবো আমরা? তাহলে প্যারালাল শিফট করতে হবে, যেভাবে খুশি না, এটাকে ধরে এখানে জুড়ে দিলে হবে না, বা এটা ধরে এখানে জুড়ে দিলে হবে না। প্যারালাল শিফট করে এটাকে যদি প্যারালাল শিফট করে আমি এর সঙ্গে মেলাই, কি আসবে? এইটাই আসবে তো, আবার বি ভেক্টরটা এখানে এরকম আসবে তো। হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা করে। কিন্তু আমি বি ভেক্টর এ ভেক্টরের সঙ্গে এ ভেক্টরের টেলের সঙ্গে বি ভেক্টরের টেল যোগ করছে। কেমন করে যোগ করবো? প্যারালাল শিফট করে। প্যারালাল শিফট করে কিভাবে করতে পারি আমরা? এর টেলের সঙ্গে টেল কিভাবে কিভাবে হবে? নিয়ম রাস্তা আছে। যদি এইটার সঙ্গে এর টেল নাও, প্যারালাল শিফট করে এখানে চলে আসে, প্যারালাল শিফট করে এই টেলটা এর টেলে জুড়ে দাও, তাহলে এটা উপরে উঠবে তো। তাহলে আলটিমেট এ বি ভেক্টর বি ভেক্টর একই রেখায় চলে আসবে, তাই না? তাহলে এই দুটো ভেক্টরের মধ্যে মধ্যবর্তী কোণ কত এখানটায় আছে? কোণ আছে? কোণ নেই। বোঝা যাচ্ছে না? বুঝতে পারছো না তোমরা কি বললাম আমি? বুঝছো, যখন দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি, এ ভেক্টর বি ভেক্টর, দেখা যাক এই দুটো ভেক্টরের মধ্যে কোণ 0 ডিগ্রি কিনা। যদি 0 ডিগ্রি হয় তাহলে সমান্তরাল ভেক্টর। তাহলে কি করো? এ ভেক্টরের টেলের সঙ্গে বি ভেক্টর টেল যোগ করো। কোণ বের করার নিয়ম কি তোমাদের বলেছিলাম আগের দিন? দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার নিয়ম কি? দুটি ভেক্টরকে টেল টু টেল জুড়তে হতো, তাই তো? টেল টু টেল জুড়তে হবে বলেছিলাম তো, জুড়লাম। এর টেলের সঙ্গে টেল কি করে জুড়বো? এই প্যারালাল শিফট করে জাস্ট এখানে চলে আসো, তাহলে এর টেলের সঙ্গে টেল জুড়ে যাচ্ছে। তাহলে এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টরের অভিমুখ কত? সরি, কোণ কত? থিটা কত? 0। তাহলে এই দুটো ভেক্টর কি ভেক্টর? সমান্তরাল ভেক্টর। এবার লেখো অসমান্তরাল ভেক্টর। খতম এটা। এবার লেখো অসমান্তরাল ভেক্টর বা অ্যান্টি প্যারালাল ভেক্টর। বাচ্চা লোক লেখো, হেডিং করো 6 নম্বর, অসমান্তরাল ভেক্টর। অসমান্তরাল ভেক্টর বা অ্যান্টি প্যারালাল ভেক্টর। অ্যান্টি প্যারালাল ভেক্টর। পুরো নতুন ক্লাস হচ্ছে না? 10 এর সঙ্গে কোনো মিল আছে? 9 10 এর সঙ্গে কিচ্ছু মিল নেই, কিচ্ছু মিল আছে। পরের দিকে আছে, সব চ্যাপ্টার গুলো আছে, 9 এর সঙ্গে আছে 11 এর। অ্যান্টি প্যারালাল ভেক্টর মানে মনে করে এই যে একটা ভেক্টর এ ভেক্টর আর একটা ভেক্টর এ বি ভেক্টর, দেখা যাচ্ছে অ্যান্টি প্যারালাল, বুঝতে পারছি আমরা। কিন্তু সংজ্ঞাটা কি হবে? এর অ্যাকচুয়াল সংজ্ঞাটা কি? যখন দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। কত? দেখো, এই দুটো ভেক্টরের মধ্যে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হবে যখন থিটা, যখন দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি। তখন সেই দুটো ভেক্টরকে বলবো আমরা অসমান্তরাল ভেক্টর। কি বলছি? যখন দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি, তখন আমরা সেই দুটো ভেক্টরকে বলবো কত? কি ভেক্টর? অসমান্তরাল ভেক্টর। দেখি এই দুটো ভেক্টর সমান্তরাল না অসমান্তরাল কিনা। কি করবো আমি? এর টেলের সঙ্গে এর টেল জুড়তে হবে, তাই তো? নিয়ম তো এটা তো নিয়ম। কি করে জুড়তে পারি? এই যে ভেক্টর এ ভেক্টরের টেল মানে এইটা, বি ভেক্টর টেল মানে এইটা, এর টেলের সঙ্গে টেল জুড়বো কি করে? প্রথমে এটা প্যারালাল শিফট করে ট্যাক এ চলে আসো, নেসে ট্যাক হলো। কি করলাম? বি এ ভেক্টর তো আছে এখানটা এরকম, এ ভেক্টর। বি ভেক্টরটা যে নিচে ছিল, অভিমুখ কোন দিকে ছিল? এটা উল্টো দিকে ছিল। এই ভেক্টরটা কি করো? সরিয়ে দাও, প্যারালাল শিফট করে নিয়ে চলে আসো, আবার প্যারালাল শিফট করে এখানে চলে আসো, তাহলে আলটিমেট কি পাবো? বি ভেক্টর। তাহলে এর মাঝের কোণ কত? কত? থিটা কত? 180 ডিগ্রি। ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে? কনকুরেন্ট ভেক্টর 7 নম্বরে পড়বো। আচ্ছা লোক, আমরা 7 নম্বরে পড়বো সমবিন্দু ভেক্টর। সমবিন্দু ভেক্টর বা কনকুরেন্ট ভেক্টর। সমবিন্দু ভেক্টর বা কনকুরেন্ট ভেক্টর কি জিনিস দেখা যাক, তাই তো? দেখা যাক। বলছে যখন দুই বা তার বেশি ভেক্টর একটা নির্দিষ্ট বিন্দু ছেদ করে। কি বলছি আমি? কি বলছি বাচ্চা লোক? কনকুরেন্ট ভেক্টর বা সমবিন্দু ভেক্টর মানে কি? যখন দুই বা তার বেশি ভেক্টর একটা নির্দিষ্ট বিন্দুতে কি করবে? ছেদ করবে, তখন সেই ভেক্টরকে আমরা বলবো কনকুরেন্ট ভেক্টর। বা যখন দুই বা তার বেশি ভেক্টরের
ক্রিয়ারেখা ছেদ করে। কি করে? ক্রিয়ারেখা একটা বিন্দু ছেদ করে। ক্রিয়ারেখা মানে ভালো করে বোঝার চেষ্টা করো। কনকুরেন্ট ভেক্টর কাকে বলবো আমরা? যখন এক নম্বর দুটো কন্ডিশন হয়। কনকুরেন্ট বা সমবিন্দু ভেক্টর কাদের বলবো? যখন দুই বা তার বেশি বা চলো ভেক্টর একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। বিন্দুতে ছবি আঁকিয়ে দিচ্ছি, বিন্দুতে ছেদ করে। ছবি না হলে হয় না, এগুলো ছবি আঁকিয়ে দিচ্ছি তোমাদের আমি। যখন দুই বা তার বেশি ভেক্টর একটি নির্দিষ্ট বিন্দুতে কি করে? ছেদ করে, তখন তাদের বলবো আমরা সমবিন্দু ভেক্টর। বা 2 নম্বর আমরা বলতে পারি, বা চলো 2 নম্বর বলতে পারি, এই দুই বা তার বেশি ভেক্টরের ক্রিয়ারেখা যদি ছেদ করে, বা যখন দুই বা তার বেশি ভেক্টরের ক্রিয়ারেখা, কি রেখা? ক্রিয়ারেখা একটি নির্দিষ্ট বিন্দু ছেদ করে, নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, তখন সেই ভেক্টরগুলিকে আমরা বলবো সমবিন্দু ভেক্টর। কি বলছি আমি? সমবিন্দু ভেক্টর কাকে বলবো? যখন দুই বা তার বেশি ভেক্টর একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। দেখো তিনটি ভেক্টর, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, কোন বিন্দু ছেদ করছে? এখানে একটা কমন পয়েন্টে ছেদ করছে, তাই তো? এখানে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর একটা কি করছে? কমন পয়েন্টে ইন্টারসেক্ট করছে। মানে এই তিনটে ভেক্টর কি ভেক্টর? সমবিন্দু ভেক্টর। দেখো একটা বিন্দু। বা বলছে কি? যখন দুই বা তার বেশি ভেক্টরের ক্রিয়ারেখা, মানে মনে করো একটা ভেক্টর এদিকে কাজ করছিল, একটা ভেক্টর এদিকে কাজ করছিল, আর একটা ভেক্টর এদিকে কাজ করছিল। এটা মনে করো এ ভেক্টর, এটা ভি ভেক্টর, এটা সি ভেক্টর। এদেরকে ছেদ করছে, তিনটে কি ছেদ করছে? ছেদ করছে, এদের ক্রিয়ারেখা ছেদ করছে। বা লাইন অফ অ্যাকশন, লাইন অফ অ্যাকশন, লাইন অফ অ্যাকশন যদি ছেদ করে, বোঝা যাচ্ছে? ক্লিয়ার? ক্রিয়ারেখা ছেদ করলে হবে। লাইন অফ অ্যাকশন ইন্টারসেক্ট অ্যাট এ কমন পয়েন্ট। ঠিক আছে? ভেক্টরের মোস্ট ইম্পর্টেন্ট এটা বলছি কি, যতগুলো ভেক্টর পড়ালাম এতক্ষণ তাদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। এর একটা টপিক আছে, এখন জাস্ট তোমাদের বলে যাচ্ছি জিনিসটা কি বলে যাচ্ছি, পরে আবার পড়ানো হবে। কে? যে ভেক্টরের মান একই, মান এক, সরি একই না, এক। ইউনিট মানে কি? ইউনিটি মানে এক, একক। যে ভেক্টরের মান একই, বলছে এই ইউনিট ভেক্টরকে, একক ভেক্টরকে প্রকাশ করা হয়, একক ভেক্টরকে প্রকাশ করা হয়, বলছে এতটাই ইম্পর্টেন্ট, একক ভেক্টরটা এতটাই ইম্পর্টেন্ট, এই একক ভেক্টরটা, ইউনিট ভেক্টরটা এতটাই ইম্পর্টেন্ট, একে প্রকাশ করা হয় একটা চিহ্ন দ্বারা, একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। বলছে একটি, যদি এ একটি একক ভেক্টর হয়, একক ভেক্টর হয়, তাহলে তাকে লেখা হয় কিভাবে? এ ক্যাপ। কি দ্বারা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে একক ভেক্টরকে প্রকাশ করা হয় কিভাবে? বলছে যদি এ একটি একক ভেক্টর হয়, তাহলে তাকে লেখা হয় কি হবে? এ ক্যাপ। উচ্চারণটা কেমন হবে? চলো, এ ক্যাপ। যদি এ একটা একক ভেক্টর হয়, তাহলে সেই ভেক্টরকে আমরা কেমন প্রকাশ করবো? আমরা নর্মালি কেমন প্রকাশ করি ভেক্টরকে? রো, অ্যারো দিয়ে না। একক ভেক্টর যদি এ যদি একটা একক ভেক্টর হয়, তখন অ্যারো দেবো না, কি দেবো? এ কি দেবো? ক্যাপ। এ ক্যাপ। এই এ ভেক্টর, এই একক ভেক্টরের মান কত? 1। বলছে এটা এতটাই ইম্পর্টেন্ট যে এই একক ভেক্টর বের করার একটা রুল আছে, পরে আবার আসবে। হ্যাঁ, জাস্ট মনে রাখো। জাস্ট এখন এই একক ভেক্টর বের করার রুল হচ্ছে, এখন বলে দিচ্ছি আমি, পরে আবার করাবো। জাস্ট মনে রাখো, সমস্যা নেই। আমার কোনটা হবে এ ভেক্টর প্লাস বাই এ ভেক্টরের মান। কি বলছি আমি? এগুলো কি স্যার আসবে, তারা বুঝতে পারবে তোমরা সবাই, এগুলো এখন লাগবে না যদিও। বলছে একক ভেক্টরের ফর্মুলা কি হয়? একক ভেক্টর সমান ওই ভেক্টরটার মান এ ভেক্টর বাই কোন ভেক্টরের একক ভেক্টর বের করবো কি করে আমরা? কি বলছি আমরা? এর মানে কি? কোন ভেক্টরের একক ভেক্টর, এটা কোন ভেক্টর, এ ভেক্টরের একক ভেক্টর, এ ভেক্টরের একক ভেক্টর বের করবো আমরা। কি হবে? এ ভেক্টরের একক ভেক্টর বের করবো কি করে?
এ ক্যাপ মানে একক ভেক্টর বের করবো আমি কি করে, এ ভেক্টর হবে, এ ভেক্টর কিছুর মান থাকবে, যখন হবে তখন করাবো, বাই এ ভেক্টর হবে, তার এ ভেক্টরের মান হবে তারপর এইটা। যাই হোক এখন এটা মনে রাখো জাস্ট। এর ব্যবহার কি, কোথায় ব্যবহার করা হয়, এর ব্যবহার কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওই একক ভেক্টর কার ব্যবহার হচ্ছে, এটা একক ভেক্টরের ব্যবহার কোথায় হয়, ভালো করে শোনো আমার কথা। একক ভেক্টর ব্যবহৃত হয় অভিমুখ নির্দেশের জন্য, অভিমুখ নির্দেশের জন্য একক ভেক্টর ব্যবহৃত হয়, নির্দেশের জন্য একক ভেক্টর ব্যবহার করা হয়, ব্যবহার করা হয়। জাস্ট এটা মনে রাখবে, জাস্ট তোমরা জাস্ট মনে রাখো, জাস্ট পরে আবার ডিটেলসে যখন পড়াবো বুঝতে পারবে। একক ভেক্টর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একক ভেক্টর মানে যে ভেক্টরের মান আছে, মান এক, যে ভেক্টরের মান এক, যদি এ একটা একক ভেক্টর হয় তখন সেই ভেক্টরকে আমরা প্রকাশ করব এ ক্যাপ দ্বারা, এ ক্যাপ দ্বারা। এই এ ক্যাপের মান কত 1। বলছে এই একক ভেক্টর বের করার নিয়ম আছে একটা, এ ভেক্টর বাই এ ভেক্টরের মান, ঠিক আছে। এটা এর ব্যবহার কোথায় হয়, অভিমুখ নির্দেশের জন্য, অভিমুখ নির্দেশের জন্য এক ভালো করে এগুলো সব আসবে, এগুলো সব আসবে, এগুলো কিভাবে অভিমুখ আসছে, হ্যাঁ অভিমুখ নির্দেশের জন্য একক ভেক্টর ব্যবহার করা। লাস্ট ভেক্টর লেখো জিরো বা নাল ভেক্টর, জিরো বা নাল ভেক্টর লেখো, আমি এখানে লিখে দিচ্ছি, আমি এখানে করে দিচ্ছি জিরো বা নাল ভেক্টর। 9 নম্বরে জিরো বা নাল বা শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর মানে যে ভেক্টরের মান 0 এবং যার অভিমুখ যে কোনো দিকে হতে পারে, যার অভিমুখ যে কোনো দিকে হয়, যে কোনো দিকে হতে পারে, অরবিটারি ডাইরেকশন। বলছে জিরো ভেক্টরের ডাইরেকশন অরবিটারি ডাইরেকশন হয়, যে কোনো দিকে হয়, যে কোনো দিকে হবে না বাচ্চা লোক, যে কোনো দিকে হতে পারে। কি বলছি বুঝতে পেরেছো? বলছে জিরো ভেক্টর কি, যে ভেক্টরের মান 0, সিম্পল ব্যাপার, এবং এই ভেক্টরের অভিমুখ কোন দিকে হয়, যে কোনো দিকে হয়। এটা কোথায় আসবে, এটা তোমাদের আসবে যখন ভেক্টরের গুণ পড়াবো, ভেক্টরের ক্রস প্রোডাক্ট পড়াবো। যখন তোমাদের আমি ভেক্টরের ক্রস প্রোডাক্ট পড়াবো, ক্রস প্রোডাক্ট ভেক্টরের গুণ আছে, গুণ আসতে দেরি আছে, আগে শেখাবো যোগ, তারপর বিয়োগ, তারপর গুণ, তাদের অঙ্ক, এখন তো ইন্টারোডাকশন ক্লাস চলছে এগুলো। বলছে ক্রস প্রোডাক্ট যখন আসবে তখন এই জিরো ভেক্টর দেখা যাবে। বলছে ক্রস প্রোডাক্টের সময় এ ক্রস বি, তো যদি এ ক্রস বি 0 আসে, 0 কি একটা সংখ্যা, তো মান তো একটা, এ ক্রস বি যদি 0 আসে, পরে জানবে যখন জানবে বলছি আমি। বলছে এ ক্রস বি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর সব সময় আসে, ভেক্টর আসে, ভেক্টর ভেক্টরের গুণ দু ধরনের গুণ আছে, ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট। যারা পড়েছো অলরেডি পড়ে নিয়েছো তারা জানো ভেক্টর প্রোডাক্ট দু ভাগে হয়, ডট প্রোডাক্ট হয়, ক্রস প্রোডাক্ট হয়। ডট প্রোডাক্ট হলে যে ভেক্টরটা যেটা আসবে সেটা হচ্ছে স্কেলার রাশি আছে, আর ক্রস প্রোডাক্টের ফলে যে প্রোডাক্ট আসে সেটা হচ্ছে ভেক্টর রাশি। মানে এখানে শূন্য যে মানটা এসছে এটা মান শূন্য, একটা স্কেলার নয়। এই যে শূন্যটা আসবে এখানটায় স্কেলার আসবে না, এটা কি আসবে, ভেক্টর আসবে। এই শূন্য ভেক্টরটা ভেক্টর, এটা ঠিক আছে, এটা হচ্ছে নাল ভেক্টর, এটাকে বলা হচ্ছে জিরো ভেক্টর। ক্রস প্রোডাক্টের সময় আসবে এটা। এবার লেখো দুটি ভেক্টরের যোগ বা ভেক্টর এডিশন করছি আমরা এখন। এখন শুরু করব ভেক্টর এডিশন। আচ্ছা দুটো ভেক্টরকে যোগ করলে কিছু একটা পাবো তো, মনে করো এ ভেক্টর আর দুটো ভেক্টর যোগ করবো আমি এবার, হ্যাঁ দুটো ভেক্টরকে যোগ করব, এ ভেক্টর প্লাস বি ভেক্টর করবো, কি একটা কিছুটা পাবো, কিছুটা পাবো তো, সেটাও একটা ভেক্টর হবে, ভালো করে বোঝো এটা। বলছে দুটো ভেক্টরকে যোগ করলে একটা কি পাবো, নতুন ভেক্টর পাবো, সাই হবে দুটো, কত কম বল। আমরা জানি কি দুটো সংখ্যাকে যোগ করলে কি পাই, একটা সংখ্যা পাই আর একটা সংখ্যা পাই, ঠিক তেমনই দুটো ভেক্টরকে যোগ করলে আরে নতুন একটা কি পাবো, ভেক্টর পাবো। বললাম সেটা আর ভেক্টর, রেজাল্টেন্ট বলা হয়, আর বলা হয়, কি বলা হয়, আর মানে রেজাল্টেন্ট, মানে রেজাল্ট ভেক্টর দিচ্ছি আমি। তাহলে এটাও একটা কি হবে, ভেক্টর হবে। কি বলছি ভালো, দুটো ভেক্টরকে যোগ করলে কি পাবো, আর একটা ভেক্টর পাবো, সেটা কি বলা হচ্ছে, আর ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর। বলছে এই ভেক্টর, এটা তো ভেক্টর, দুটো ভেক্টর যোগ করছি, তাহলে কি পাবো, একটা আর একটা ভেক্টর আছে পাবো, সেই ভেক্টর সেটাও তো ভেক্টর, তাহলে এই ভেক্টরের কি থাকবে, একটা
মান থাকবে একটা, থাকবে তো নাকি? ভেক্টর রাশি, তার মান থাকবে। শুধু কি মান থাকবে, অভিমুখ থাকবে, তার অভিমুখ থাকবে। এই মানও বের করতে হবে, অভিমুখও বের করতে হবে আমাদের। যে দুটো ভেক্টরকে যোগ করার পর যে ভেক্টরটা আসবে তার মানও বের করতে হবে, প্লাস কি বের করতে হবে, অভিমুখও বের করতে হবে, নাকি? এটা তো নিয়ম। ইন্টারেস্টিং জিনিস দেখো, এবার বলছে দুটো ভেক্টর আছে, মনে করো এ ভেক্টর আমি আঁকার চেষ্টা করছি। দেখো বাচ্চা লোক, আমি এ ভেক্টর আঁকছি কিরকম, এ ভেক্টরটা, এটা এ ভেক্টর, দুটো ভেক্টর আঁকবো, যোগ করবো, আমি দুটো ভেক্টরকে যোগ করব। এ ভেক্টর ভূমির সঙ্গে এটা কত, ভূমি, এটাকে ভূমি বা তলের সঙ্গে কত ডিগ্রি কোণে, কত ডিগ্রি কোণে আছে, থিটা কোণে আছে। কত কোণে? কিছু একটা হতে পারে, কিছু একটা হতে পারে। বলছে আরেকটা ভেক্টর আছে এরকম, বি ভেক্টর। কি ভেক্টর আছে এটা? বি ভেক্টর। বলছে দুটো ভেক্টরকে যোগ করতে হবে, নাকি? যোগ করলে তো তৃতীয় ভেক্টর আসবে। আমার সময় ফোন করে না, পরে ধরছি। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর কে আমরা যোগ করব। যোগ করার পদ্ধতি কি জানতে হবে তোমাদের। বলছে এই দুটো ভেক্টরকে যোগ করা যায় তিনটে সূত্র আছে তোমাদের যোগ করার জন্য। যোগ করার জন্য তিনটে সূত্র আছে। দেখো ভেক্টর যোগের পদ্ধতি, লেখো দেখো তোমরা, ভেক্টর যোগের পদ্ধতি, ভেক্টর যোগের পদ্ধতি। এক নম্বর পদ্ধতি বাচ্চা লোক বা সূত্র হয় ত্রিভুজ সূত্র। কি সূত্র? ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা দুটি ভেক্টরকে যোগ করতে পারি। এই দুটো ভেক্টর, এ ভেক্টর আর বি ভেক্টর, আমরা কি ভাবে যোগ করতে পারি? এম ইউনিট যোগ করে দিলে হবে? হবে না। কি সূত্র আছে? ত্রিভুজ সূত্র আছে। 2 নম্বর সামান্তরিকের সূত্র, সামান্তরিকের সূত্র। আর 3 নম্বর আছে পলিগন ল, বহুভুজ সূত্র। ট্রায়াঙ্গেল ল, প্যারালোগ্রাম ল আর পলিগন ল। ত্রিভুজ সূত্র, সামান্তরিকের সূত্র আর বহুভুজ সূত্র। আমরা দুটো ভেক্টরকে যোগ করব। প্রথমে আমরা কোনটা করব বলো? ত্রিভুজ সূত্র দ্বারা যোগ করি। ত্রিভুজ সূত্র যোগ করি, চলো করা যাক। ভেক্টর যোগের পদ্ধতি, তিনটে পদ্ধতি রয়েছে তোমাদের। ত্রিভুজ সূত্র রয়েছে, সামান্তরিকের সূত্র রয়েছে, বহুভুজ সূত্র রয়েছে। দুটো ভেক্টরকে যোগ করলে কি পাবো? আমরা একটা নতুন ভেক্টর পাবো। যে ভেক্টরে থাকবে কি, মান থাকবে, আর কি থাকবে, অভিমুখ থাকবে। সেগুলো বের করতে হবে। আমরা ফর্মুলায় বের করব পরে, সেটা একটু পরে। ফর্মুলা আছে, ফর্মুলায় বসলে বেরিয়ে যাবে, মান ঝাক করে বেরিয়ে যাবে, ঝাক করে বেরিয়ে যাবে। তার আগে আমরা একটু আঁকাআঁকি করবো। আঁকাআঁকি করলে ফিলটা আশেপাশে আঁকাআঁকি করবো এবার, হ্যাঁ একটু, তবেই তো ফিল, তবেই তো ফিল। চলো দুটো ভেক্টরকে যোগ করবো কোন সূত্র দ্বারা? ত্রিভুজ সূত্র দ্বারা আমরা যোগ করবো। হ্যাঁ দেখো দেখো, বলছে ত্রিভুজ সূত্র দ্বারা যোগ করবো দুটো ভেক্টরকে আমরা। হেডিং করো আগে তাহলে, ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্রের দ্বারা ভেক্টর যোগ। বলছে প্রথমে আমরা কি করব, দুটো ভেক্টরকে হেড টু টেল যুক্ত করব, একই ক্রমে যুক্ত করব। মানে প্রথমে দুটি ভেক্টরকে কি বলছি, অথবা দুটো ভেক্টরকে কেমন যোগ করতে হবে? এর হেডের সঙ্গে তার টেল, হেড টেল যুক্ত করতে হবে। যুক্ত করলাম, যুক্ত করার পর বা একই করবে, এটাকে বলা হচ্ছে একই ক্রমে নিতে হবে। দুটো ভেক্টরকে কেমন যোগ করতে হবে? একই ক্রমে যোগ করতে হবে, বা তার হেডের সঙ্গে তার টেল যোগ করতে হবে। এবং সেই দুটি ভেক্টরকে কোন ত্রিভুজের দুটি বাহু দ্বারা ভাবতে হবে। কোন ত্রিভুজের দুটি বাহু দ্বারা মানে ও অভিমুখে প্রকাশ করে। সেই দুটি ভেক্টর কোন ত্রিভুজের দুটি বাহু দ্বারা
মানে ও অভিমুখে প্রকাশ করবে। প্রকাশ করবে, ঠিক আছে? কি বললাম? দুটো ভেক্টরকে কেমন যোগ করবো, করা যাক তাহলে। এবার দেখো, এবার করা যাক। দুটো ভেক্টরকে কি করবো আমরা? এই দুটো ভেক্টরকে, কোন দুটো ভেক্টরকে, এ ভেক্টর বি ভেক্টর কি করবো? একটা হেডের সঙ্গে একটা টেল যোগ করবো, তাই তো? আর এটাকে দিলাম বি ভেক্টর, যা, তাহলে আমার নামটা দিতে সুবিধা হবে। এটা হচ্ছে এ ভেক্টর। দুটো ভেক্টর যোগ করবো কেমন? একই একই ক্রমে, মানে এ একটা হেডের সঙ্গে একটা টেল। তাহলে এখানে এ ভেক্টর আছে আগে থেকে। এখানটা এ ভেক্টরের হেড, দেখো এ ভেক্টরের হেড কোনটা? এটা কি করতে হবে? এ ভেক্টর হেডের সঙ্গে বি ভেক্টরের কি যোগ করবো? বি ভেক্টর কি যোগ করবো? টেল। কি কেমন করে যুক্ত করতে হবে বলো? কি বলছি? প্রথমে দুটি ভেক্টরকে হেড টেল যুক্ত করতে হবে, মানে একই ক্রমে যুক্ত করতে হবে। এটা কি এ ভেক্টর, তার হেড এটা, এই এর হেডের সঙ্গে এর টেল যোগ করতে হবে। কেমন যোগ করবো বলো? এর হেড, এটাকে প্যারালাল শিফট করে এখানে নিয়ে চলে আসো। দেখো প্যারালাল শিফট করে এখানে আসবে তো, আসবে না? এটাকে বিটাকে প্যারালাল শিফট করে এখানে চলে আসো, তাহলে আলটিমেট কেমন আসবে? এটা হচ্ছে বি ভেক্টর, এখানে থিটা কোণ, তাই তো? তাহলে এ ভেক্টর কি বললাম আমরা এখানটায়? প্রথমে দুটো ভেক্টরে কি বললাম? প্রথমে দুটো ভেক্টরকে একটার হেডের সঙ্গে একটা টেল যুক্ত করলাম, হ্যাঁ? এবং এই দুটো ভেক্টর কি করছে? কোন ত্রিভুজের দুটি বাহু প্রকাশ করছে। এই দুটো ভেক্টর কি করছে? কোন ত্রিভুজের দুটি বাহু প্রকাশ করছে। এবং এই মানে এই ত্রিভুজটার বাহু মানে ভেক্টরটার মান, এই বাহুর দৈর্ঘ্য যা হবে এ ভেক্টরের মান তাই হবে, এই বাহুর যা মান হবে বি ভেক্টরের মান তাই হবে। তাহলে এখানে দুটো ভেক্টর যোগ করা হলো তো এইভাবে, একটা হেডের সঙ্গে একটা টেল, তাই তো? তাহলে তৃতীয় বাহুটা হবে, ত্রিভুজটার তৃতীয় বাহুটা হবে কি? এই দুটো ভেক্টরের যোগফল, বিপরীত ক্রমে গৃহীত। বিপরীত ক্রমে গৃহীত, কোথায় গেল মানটা? যে ক্রমে আমি নিয়েছি, দেখো বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি এই দুটি ভেক্টরের লব্ধিকে মানে এবং অভিমুখে প্রকাশ করবে। কি বললাম আমি? সূত্রটা আবার বলছি, হ্যাঁ? যদি দুটি ভেক্টর কোন ত্রিভুজের বা একই ক্রমে গৃহীত, যদি দুটি কোনো ভেক্টর বলছে একই ক্রমে গৃহীত দুটি ভেক্টর যদি কোন ত্রিভুজের দুটি বাহু দ্বারা মানে এবং অভিমুখে প্রকাশ করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটা লব্ধি ভেক্টরের এ ভেক্টর প্লাস বি ভেক্টর কি পাওয়া যাবে? আর পাওয়া যাবে, আর একটা ভেক্টর পাওয়া যাবে, তাই তো? পাওয়া যাবে তো নাকি? পাওয়া যাবে তো? বলছে আমি যদি এই দুটো ভেক্টরকে ত্রিভুজের মতো করে যোগ করি, যে এটা একটা বাহু, এটা একটা ত্রিভুজের, ভাববো আমি কি এইটা একটা ত্রিভুজের বাহু, এটা একটা ত্রিভুজের বাহু, তাহলে ত্রিভুজটার তৃতীয় বাহুটা হবে কি? লব্ধি ভেক্টরটার মান এবং অভিমুখ। তাহলে এখানটা 3 নম্বরে লিখবো আমরা, বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি, বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি লব্ধি ভেক্টরের, এটাকে বলা লব্ধি ভেক্টর, এই আরটাকে বলা হচ্ছে লব্ধি ভেক্টর। লব্ধি ভেক্টরের মান ও অভিমুখ নির্দেশ করবে। ক্লিয়ার হয়েছে এটা? বুঝতে পেরেছো কি বললাম? ভালো করে ভাষাটা যদি বলি আমরা, একই ক্রমে গৃহীত যদি দুটি ভেক্টরকে, প্রথমে দুটি ভেক্টরকে টেল টু টেল যুক্ত করতে হবে বা একই ক্রমে নিতে হবে। কেমন নিতে হবে? একই ক্রমে নিতে হবে। বলছে একই ক্রমে গৃহীত দুটি ভেক্টরকে যদি কোন ত্রিভুজের দুটি বাহু দ্বারা মানে এবং অভিমুখে প্রকাশ করা হয়, তাহলে বিপরীত ক্রমে গৃহীত দুটি ভেক্টরকে কেমন ক্রমে নিয়েছি ভাবো, দেখো এখানটায় এই একই ক্রমে হলে এরকম হতো।
ভাবো 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 ভালো। একই ক্রমে কি বলছো মানে কি, একই ক্রমে গৃহীত মানে কি, একই ক্রমে নিতে হবে। বুঝছো, দুটি ভেক্টরকে প্রথমে একই ক্রমে যোগ করতে হবে। মানে এর হেডের সঙ্গে এর টেল, এটা টেল, এটা হচ্ছে একই ক্রম, এই যে এরকম যাচ্ছে এটা। আসলে এখানে কেমন হচ্ছে এটা এইরকম, কিন্তু যে লব্ধি ভাগ ভেক্টরটা হবে কোনটা, বিপরীত ক্রমে যেটা নেবো সেটা হচ্ছে লব্ধি ভেক্টর। কি বলছি বোঝা যাচ্ছে এবার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। একটার পর একটাই দেখো না, এই এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা কি একই ক্রম তো? এর হেডের সঙ্গে এর টেল, এর হেডের সঙ্গে এর টেল, এর হেডের সঙ্গে এর টেল, এগুলো একই ক্রম হচ্ছে দেখো। আরে এই এতগুলো ভেক্টর যোগ করেছি আমি একই ক্রমে, তাহলে লব্ধি ভেক্টর কোনটা হবে? বিপরীত ক্রমে গৃহীত বাহুটা। এই বিপরীত ক্রমে যে বাহুটা হবে নেবো আমরা, সেটাই হচ্ছে লব্ধি ভেক্টর। ভালো করে বোঝো এগুলো, বুঝতে পারছো? বলছে তাহলে তাহলে এই যে আর ভেক্টরের এই যে তৃতীয় বাহুটা, এই ভাগটার আর ভেক্টরের মান কত হবে এখানটা? এর মান কত হবে? এই আর ভেক্টরের মান কত হবে? আর ভেক্টরের মান মড দিচ্ছে মানে কি, মান, মান কোনটা হবে? তৃতীয় বাহুটার দৈর্ঘ্যটাই হবে কি আর ভেক্টরের মান। বুঝতে পেরেছো? তৃতীয় বাহুর দৈর্ঘ্য, তৃতীয় বাহুর দৈর্ঘ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো সূত্রে বেরোবে, এগুলো সূত্রে বেরোবে। এখন জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলছি এগুলো। এই আর ভেক্টরের মান কি হবে? তৃতীয় বাহুটার দৈর্ঘ্য যা হবে সেটাই তার মান। আর এখানে অভিমুখ কোনটা হবে? এর তো অভিমুখও থাকবে। ভালো করে বোঝো কিন্তু, এই যে লব্ধি ভেক্টরটা পাচ্ছি এর মান কত? তৃতীয় বাহুর দৈর্ঘ্যের সমান। যা হবে মেপে নেবো আমি স্কেল দিয়ে, নাহলে তাই তো সূত্রে হবে এগুলো, এখন জাস্ট বোঝানোর জন্য বলছি। আর যে অভিমুখ কোনটা হবে? অভিমুখ, এই আর ভেক্টরের অভিমুখ কোন দিকে আছে? আর ভেক্টরের অভিমুখ কোনটা হবে বলো? আর ভেক্টরের অভিমুখ কোনটা হবে বলো? বলছে এই আর ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে যে কোণ করবে সেটাই অভিমুখ। কি বলছি? এই আর ভেক্টরের অভিমুখ করতে হবে, এই আর ভেক্টরটা বা লব্ধি ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে যে কোণ করবে সেটা অভিমুখ, আলফা বললাম আমি। বের করতে হবে, সূত্রে আসবে এগুলো। হ্যাঁ, জাস্ট বোঝানো যায়, এখন জাস্ট শুরু হচ্ছে। এটা সূত্র যখন হবে ঢাক করে বেরোবে উত্তর। সূত্র ফেলে তো হয়ে যাবে এক্ষুনি, আগে ফিল করতে হবে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ত্রিভুজ সূত্র কি বললাম আমি আবার বলছি, বলছে দুটি ভেক্টরকে কি করবো আমরা? একই ক্রমে নেব। কি নেব? দুটি ভেক্টরকে আমরা একই ক্রমে নেব, মানে একটা হেডের সঙ্গে একটা টেল যোগ করব। এবং এই দুটো ভেক্টর যদি কোন ত্রিভুজের দুটি বাহু দ্বারা মানে এবং দিকে প্রকাশ করে, এবং এই দুটো ভেক্টর যদি কোন ত্রিভুজের দুটি বাহু দ্বারা মানে এবং অভিমুখে প্রকাশ করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটা লব্ধি ভেক্টরের, বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি লব্ধি ভেক্টরের মান আর অভিমুখ নির্দেশ করবে। তাহলে তৃতীয় বাহুটার যে দৈর্ঘ্য হবে সেটাই হবে লব্ধি ভেক্টরের মান। আর অভিমুখ কোনটা হবে? এই লব্ধি ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে যে কোণ করে আছে, অভিমুখ কোনটা হবে? আলফা উইথ রেসপেক্ট টু এ। না এটা লিখবো না, আলফা কোণ, এখানে কোণ এ ভেক্টরের সঙ্গে কোণ আর ভেক্টর ও বলতে পারি যে আপনার আর ভেক্টর অভিমুখ কোণটা কি হবে? আর ভেক্টর ও এ ভেক্টরের মধ্যবর্তী কোণ, এ ভেক্টরের মধ্যবর্তী কোণ, যা এখানটা নাম দিয়েছি আলফা। কি দিয়েছে এটা? ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এটা দুটি ভেক্টরকে যোগ করার একটা পদ্ধতি কি হলো? ত্রিভুজ সূত্র। এটা হচ্ছে ত্রিভুজ সূত্র বলা হচ্ছে।